ইয়ার্স সে কোনো প্রফিট নিয়ে নেয়। দেন 14 ইয়ার্স পরে গিয়ে প্রফিটে আসে, এবং এই 9 ইয়ার্স সে শুধু ইনভেস্টমেন্ট করে গেছে। আমি মেসেজটা দিচ্ছি কেন আমি এর কথা বললাম। আলিবাবার কথা চিন্তা করলে আলিবাবা অলমোস্ট 20 ইয়ার্স, ডেলের কথা 40 ইয়ার্স, অ্যাপেল 40 ইয়ার্স, টেসলা অলমোস্ট 20 ইয়ার্স। সে ব্যাংকরাপ্ট হয়ে গেছিল। তো এক মাস পরে বলছে যে তোমাদের আমি $74 মিলিয়ন দিলাম, তোমরা এখানে কেন? বলছে যে আমি আপনার টাকাটা নিয়েছি, আমার কাছে লাইবিলিটি মনে হয়েছে। তো যেমন এখন একটা ইনভেস্টমেন্ট পাচ্ছি, নেক্সট আর একটা ইনভেস্টমেন্ট পাবো কিনা আমি একটা প্যানিকে থাকবো, কারণ আমার প্ল্যানটা এক্সিকিউশন হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি তো ওই যে 3 টাইমস বা 5 টাইমসের কথা বললাম, ওই বিজনেসে আমি যেতে পারছি না। এখন আমি আইডেন্টিফাই করবো আগেই যে আমার যে ইনস্টিটিউট বা আমার যে ভিসিরা আছে তারা কোন ম্যান্ডেট নিয়ে আগাচ্ছে। ভারতবর্ষ বলেন, এখানে পর্তুগিজ বা আদার্স যারা ছিল ওরা কিন্তু অনেক সময় ধরে এখানে কাজ করছে, বিকজ আমাদের দেশের অপরচুনিটি অনেক বেশি। সেক্টরটা কিন্তু হিউজ ফাস্ট। আমরা যত এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্সি কমাইতে পারবো আমাদের যে কোনো দেশের জন্য ভালো ইকোনমিক্যালি। তো আমি যদি ল্যারির কথা বলি, গুগলের ওরা সিম্পল একটা পিএইচডি করছিল, এখানে অ্যাসেস করার সময় একটা অ্যালগরিদম তৈরি করি যে এটার মাধ্যমে আমরা সার্চিং সামথিং কিছু। একটা টিপিক্যাল এন্টারপ্রেনার আপনার সাথে যোগাযোগ করা থেকে টু গেটিং ফান্ডেড ইফ এভরিথিং গোজ ওয়েল, এই প্রসেসটা কতদিন লাগে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি আমাদের দর্শকের জন্য একটু বলেন যে আপনি কিভাবে ভেঞ্চার ক্যাপিটাল ওয়ার্ল্ডে আসলেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন। আমি বেসিক্যালি পড়াশোনা আমার ছিল এই কমার্স ব্যাকগ্রাউন্ডে, কমার্স অ্যান্ড ফাইন্যান্স। সো বিবিএ এমবিএ করার পরে আমার চিন্তা হয় যে কীভাবে এই ওয়ার্ল্ডে এক্সপ্লোর করা যায়। সো আমার ইনভেস্টমেন্ট সেক্টর নিয়ে অত ডিপ নলেজ ছিল না। তো হয় না যে ব্যয়বরণ কিছু কাজ করে, আমার ক্যারেক্টারিস্টিক্স বা আমি আমার কলিগের সাথে যেভাবে কথা বলি বা ক্লায়েন্টের সাথে যেভাবে ডিল করি, ওই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে কিছু ব্যয়বরণ আমার ভিতরে চলে আসছে। এক তো হচ্ছে কাজ করতে করতে শেখা, দেন মনে হয় যে না আমি এখান থেকে একটা জিনিস শিখলাম, এটা আমি অ্যাড করতে পারি, আরও কীভাবে এক্সপ্লোর করা যায়। তো আমি যদি ইনিশিয়ালি বলি যে আমার শুরুতেই ব্যাংকারদের একটা তাদের স্ট্রাকচার, তাদের গেট আপ আমার কাছে মনে হলো যে খুব ক্লাসি হবে, আমি একটু যাই, ফ্যান্সি হবে এটা। ইউ ওয়ান্টেড টু বি ব্যাংকার, রাইট? সো ব্যাংকে ঢোকার পরে আমি আসলে ব্যাংকারদের অন্যভাবে বলছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাদের একটা ট্রেডিশনাল জব থাকে, ডে টু ডে যে রুটিন জবগুলো সে করছে, সকাল 9টার সময় যাচ্ছে, আবার 6টার সময় ব্যাক করে চলে আসতেছে। সো আমার কাছে মনে হচ্ছে সামথিং ডিফারেন্ট কিছু করা উচিত এই সেক্টরে। তো তখনই আমার মনে হয় যে ব্যাংকের একটা পোর্শনে আমার অপরচুনিটি ক্রিয়েট হয় যে আমি একটা ইনভেস্টমেন্ট সেক্টর নিয়ে কাজ করি। ব্র্যাক ব্যাংকে আমি তখন জয়েন করি। তো ইনিশিয়ালি ব্যাংকের ইনভেস্টমেন্টটা আসলে খুব ক্রিটিক্যাল একটা জব, কারণ তখন ক্লায়েন্টদের সাথে হ্যান্ডেল করা, তাদের প্রসেসগুলো করা। তো আমার কাছে মনে হয় যে খুব এখানে একটা অ্যাডভেঞ্চার একটা জিনিস কাজ করবে, কিন্তু আমার কাছে মনে হয় ডিফিকাল্টিস অনেক আছে। ভালো এন্টারপ্রেনারকে আমরা পিক করতে পারছি না, যারা খারাপ আছে তারা খুব মানে প্রেজেন্ট করতেছে খুব ভালো। তো আমার কাছে মনে হয় যে এখানে ডায়নামিক হওয়া উচিত। তো আস্তে আস্তে আমি নিজেকে আরও গ্রাউন্ড আপ করার চেষ্টা করি। তো যখন একটা সার্টেন পিরিয়ড শেষ হয়, যেমন 2 ইয়ার্স 3 ইয়ার্স ব্যাংকে, আমার কাছে মনে হয় না একটু নিজেকে চেঞ্জ করি, আমার এনভায়রনমেন্টটা বোঝার দরকার। দেন আমি একটা এমএনসি কোম্পানিতে যাই। তো এমএনসিতে যাওয়ার পরে যেটা হয় যে ওই কালচারটা আমার ভিতরে অ্যাডপ্ট করার চেষ্টা করি। একটা হচ্ছে ব্যাংকিং নলেজ, যেন এখানে ছোটো একটা ইনভেস্টমেন্ট পার্ট, দেন কালচারটা চলে আসলো। এখন চিন্তা করলাম যে এখন আমি ড্রাইভ করতে পারি কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো পোর্শন আছে, যে পোর্শনটা এখন আনট্যাপড। ওই সেক্টরে যদি আমার এক্সপার্টিসটা আমি যদি আরও নিয়ে আসতে পারি, আমি লার্ন করতে পারি, ওটা যদি ডেভেলপ করতে পারি। আমি একটা জিনিস বিলিভ করি যে যে কেউ পার্সন অথবা এন্টারপ্রেনার জিনিয়াস তখনই হবে যে এই সেক্টরটা তৈরি করতে পারে অথবা ওই সেক্টরটাকে এক্সপ্লোর করতে পারে। সে চলছে তার ট্রেডিশনাল কাজ করার বাইরে এই সেক্টরে কীভাবে এক্সপ্লোর করা যায়, এই জায়গায় আউট অফ দ্য বক্স মেন্টালিটি। সো আমার কাছে মনে হয় যে এন্টারপ্রেনার একটা জায়গায় থাকতে পারে, জিনিয়াস যারা মার্কেট রেডি করে। 2 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন, সে যেই সেক্টরই হোক। কারণ আমি অনেকে এখন ট্রেন্ড চলতেছে এন্টারপ্রেনারের ক্ষেত্রে যে হ্যাঁ সবাই এন্টারপ্রেনার, কিন্তু অন্যরা কী করবে?
হ্যাঁ, সবাই যদি এন্টারপ্রেনার হয় তাহলে আপনি ব্যাংকে যে কার কাছে টাকা জমা দিবেন, এন্টারপ্রেনারের কাছে কাজ করবে কি রাইট, তাইলে? এক্স্যাক্টলি। তো যেখানেই থাকুক সেখানে সে এক্সপার্টিসটা গ্রো করুক। আমার কনসেপ্টটা ওইখান থেকে কাজ করলো যে ঠিক আছে আমি যেই সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছি, তো আমার ওইখানে আস্তে আস্তে প্যাশনের জায়গাটা চলে আসছে যে আমি এন্টারপ্রেনারদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, তাদের অ্যাটিটিউডগুলো আমি দেখতে পারতেছি, তাদেরকে অ্যাসেস করার জায়গা আমি পাচ্ছি। দেন এত ধরনের মানুষ কাজ করে, এত ধরনের এন্টারপ্রেনার কাজ করে, এক একজনের মুভমেন্ট এক এক রকম। And এটা আপনার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতো এই ইনভেস্টমেন্ট সাইডে। এক্স্যাক্টলি। তো ওইখানে কিউরিওসিটিটা বিল্ড আপ হয় যে হ্যাঁ তাহলে আমি কোন সেক্টরে যাওয়া উচিত। তখন আস্তে আস্তে 2000 আমার মনে হয় ব্যাক ইন 2010 বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল কালচারটা আস্তে আস্তে শুরু হয়। এবং কালচার শুরু হলেই হবে না, কারণ আমরা ওই ব্যাংকিং মেন্টালিটি বা ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউট আছে তাদের মেন্টালিটিগুলো নিয়ে কাজ করতাম। আমরা এখনো ওই ট্রিটমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, এখনো ওই জিনিসটা এখন আমরা পুরো ট্রানজিশন করি নাই। এক্স্যাক্টলি। সো 2010-এ যেটা হয় যে আমরা ভিসি জানি কয়েকটা ইনস্টিটিউট কাজ করতেছে, পলিসি নিয়ে কাজ করতেছে, কিন্তু আমরা যারা ব্যাকএন্ডে যে ইনস্টিটিউটগুলো আছে, অথরিটি আছে, তারা কিন্তু ওইটা নিয়ে মানে তাদের অ্যাকনোলেজ নাই। দ্যাটস ওয়াই এটা পার্সিউ করতে অনেক সময় নিচ্ছিল। আর 2 নম্বর কারণ হচ্ছে যে র্যান্ডম পার্সন এখন যেই বলে যে আমার একটা বিজনেসের জন্য টাকা লাগবে, আমি ব্যাংক ছাড়া কিছু যাই না। রাদার দেন আপনি পাশের দেশ ইন্ডিয়ার কথা বলেন, সিঙ্গাপুরের কথা বলেন, মালয়েশিয়ার কথা বলেন, ইন্দোনেশিয়ার কথা বলেন, তারা ফার ফাস্ট। এবং ইউএসএ তো আমরা যদি চিন্তা করি যে সিলিকন ভ্যালি থেকে কিভাবে এন্টারপ্রেনাররা বের হয়ে আসতেছে, স্টার্ট আপ কিভাবে অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে, সো ওই কালচারটা আমরা অ্যাডাপ্ট করতে পারতেছি না। এটার একটাই কারণ ট্রেডিশনাল মেন্টালিটি। আমি যদি আরেকটু ব্রেকডাউন করি, 2 নম্বর হচ্ছে যে যারা আমরা ট্রেডিশনাল বিজনেসম্যান, এই ইনস্টিটিউটগুলো কারা করতেছে যাদের ফাইন্যান্সিয়ালি সলভেন্স আছে। সো তারা তো ট্রেডিশনাল মেন্টালিটি, তারা জানে যে ব্যাংক থেকে আমি ট্যানজিবল জিনিস ছাড়া। এক্স্যাক্টলি। সো তারা বুঝতে পারতেছে না কাকে পিক করবে। যেটা আমরা যদি দেখি বাইরের দেশে যারা আইডিয়ার উপর ইনভেস্টমেন্ট করে, অনেক অনেক পুরো বেসিক খালি আইডিয়ার উপরে ইনভেস্ট করছে। এক্স্যাক্টলি। আমি জাস্ট গুগলের একটা এক্সাম্পল দিই, ল্যারির কথা। তারা যখন ফান্ডটা পায় ফার্স্ট, আমার মনে হয় যে $100,000, ছোট একটা ফান্ড ছিল, কিন্তু এটা ছিল একদম আইডিয়া স্টেজে। তো তাকে অ্যাসেস করতে পারছে যেই লোক, আপনি চিন্তা করেন যে সে আজকে কোথায় চলে গেছে। তো এই জিনিসটা আমাদের যারা ট্রেডিশনাল ইনভেস্টর আছে ওনারা বুঝতে পারে না। হ্যাঁ, আমি আবার ওনাদেরকে নেগেটিভও বলবো না, পজিটিভ সাইনটা আমি বলবো এই কারণে যে কোনো একার দোষ তো না, একার দোষ না। কারণ পজিটিভটা হচ্ছে যে ওনারা এই কালচারটা দেখে নাই, কোনো এক্সাম্পল ক্রিয়েট করে নাই। দ্যাটস ওনারা ভাববে যে হ্যাঁ একটা টেনজিবল বিজনেস হোক, আমি ওখানে ইনভেস্টমেন্ট করি, আমি দেখতে পাচ্ছি। কিন্তু উনি প্রিডিক্ট করতে পারতেছে না যে যেই কোম্পানিটাকে আমি এখন ট্রাস্ট করতে পারতেছে না। দ্যাটস ওয়াই এই কনফ্লিক্টটা থেকে যায়। তো কথা হচ্ছিল যে আমি কিভাবে ইন্ডাস্ট্রিতে আসলাম। সো আমার এই টোটাল অ্যাসেসমেন্টটা ছিল যে আমি একটা সেক্টরে যাব, ওই সেক্টরটাকে আমি এক্সপ্লোর করবো। দ্যাটস ওয়াই ভেঞ্চার ইন্ডাস্ট্রিতে। আর এখানে অনেক অ্যাডভান্সমেন্টের আপনি দেখছেন যে এখানে অনেক ইমপ্রুভমেন্টের, এই সেক্টরে ইমপ্রুভমেন্টের। আমি একটা এক্সাম্পল যদি দেই, ইন্ডিয়াতে 2001-2 সালে ভিসি ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে কালচারটা ডেভেলপ হয়। আজকে আপনি দেখেন, আমি একটা স্ট্যাটিস্টিক্স যদি দেখি যে সুপার পাওয়ার যে কান্ট্রিগুলোকে বলা হয়, এর পিছনে কিন্তু স্টার্ট আপ ইউনিকর্নরাই দায়ী। হ্যাঁ, আপনি ইন্ডিয়াকে যদি ধরেন যে 41-এ সে সুপার পাওয়ারে কনভার্ট হবে। সো এখন যদি দেখেন ইউএসএ হচ্ছে প্রায় 800 বিলিয়নিয়ার, ইন্ডিয়াতে হচ্ছে 200 বিলিয়নিয়ার। সো সে টপ 6 কান্ট্রির ভিতরে চলে আসছে। এটার একটাই কারণ ছিল ভেঞ্চার ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করা, লট অফ মানি ফ্লোয়িং। এক্স্যাক্টলি। সো 2000 থেকে ওরা এক্সারসাইজ শুরু করে আজকে ইন্ডাস্ট্রিতে ব্যাংকিং এর কোনো সেক্টর এখন আমার কাছে মনে হয় যে খুব লেম হবে যে কেউ ব্যাংকে যাচ্ছে, কোনো বিজনেস নিয়ে কাজ করছে, সে আমাকে বলেন ইনভেস্টর কোথায়, ভিসি কোথায়। সবাই এখন ওই কালচারের দিকে ডেভেলপ হয়ে গেছে। সো আমাদের এই দেশটা যেহেতু পাশের দেশ, আমাদের দেশে বেশি সময় লাগবে না, যদি ওই জায়গাটা ভাঙতে সময় লাগছে, পার্সু করতে সময় লাগছে পলিসিগত কারণে, কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু ওই জায়গায় যাচ্ছি। সো একটা সময় কিন্তু আমরা ভিসি নির্ভর হয়ে যাবে, ভিসি কোথায় বা আমার অ্যাঞ্জেল ইনভেস্টর কোথায়, ইনস্টিটিউট কোথায়। হ্যাঁ, সো এই ফার্মগুলো সামনে চলে আসবে। এখন যেহেতু এই সেক্টরটা এখনো আনট্যাপড, সো আমার ওই কিউরিওসিটি থেকেই আর কি এই সেক্টরে আসা মূলত। বাট ডু ইউ থিঙ্ক আমরা মানে যত না ইয়ার্স ইন্ডিয়া থেকে পিছিয়ে থাকার কথা, তার থেকে একটু বেশি পিছিয়ে আছি এই দিক থেকে? হ্যাঁ, অফকোর্স, এটা আমি এগ্রি করি। বিকজ ইউজুয়ালি তো আমরা এত তাই বলে 10 বছর পিছিয়ে থাকি না, রাইট? ওদের অলরেডি বুম চলে আসছে, এন্ড বুম না আবার নিচের দিকে না আমার দিকে আছে, রাইট? আমাদের উঠলোই না। আমি এটার স্পেসিফিকলি কয়েকটা পয়েন্ট ফিগার আউট করবো। এটা একটা প্রবলেম
আমাদের দেশের জন্য। Definitely. একটা হচ্ছে রাইট এন্টারপ্রেনার না পাওয়া। আমি একটা ভালো ভিসি, রাইট এন্টারপ্রেনার পাচ্ছি না। 2 নম্বর হচ্ছে ভালো ভিসি না হওয়া, অর আনএডুকেটেড ভিসি। হ্যাঁ, সো আমি এটা ভিসি, আমার হয়তো ম্যান্ডেট ছিল, আমাকে করতে হবে একটা ইনস্টিটিউট, আমার পয়সা ছিল, আমি শুরু করে দিলাম। তো আমি জানি না কীভাবে পিক করতে হয় একটা এন্টারপ্রেনারকে, বা কীভাবে অ্যাসেস করতে হয়, তার ফিনান্সিয়াল স্ট্রাকচার কীভাবে রেডি করতে হয়। দ্যাটস ওয়াই আমি তাকে একটা জাস্ট ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু ওটা রাইট ইনভেস্টমেন্ট হচ্ছে না। রাদার দেন আমি আরেকটা ভালো ইনভেস্টরকে, এন্টারপ্রেনারকে মিস করলাম, বিকজ অফ আমার ওই নলেজটা নাই চুজ করা কোনটা ভালো কোনটা খারাপ। ডু ইউ থিঙ্ক প্রসেসেস, বাংলাদেশি ভিসিসগুলোর প্রসেসেস নাই ভালো, যেটা থ্রু একটা সাধারণ মানুষ তাদেরকে রিচ করে তাদের আইডিয়াটা আপনাদের থ্রু চেক করে সামনের স্টেজগুলোতে যাবে? না, এখানে ভাইস ভার্সা দুইটাই আছে। একটা হচ্ছে আমি আগে এটা বললাম যে আমার মেন্টালিটি ওরকম ছিল যে আমি ট্রেডিশনাল টেনজিবল কোথায় আছে ওই টাইপের স্টার্ট আপ বা ওই টাইপের বিজনেস যদি আসে তাদেরকে ইনভেস্টমেন্ট করবো, যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু ফিউচারিস্টিক কে হবে তাকে আমি পিক করতে পারতেছি না, কারণ এই আইডিয়াটা অ্যাসেস করার আমার সেই নলেজ বা ক্যাপাসিটি নাই। হ্যাঁ, আমি যেটা প্রিফার করবো যে কোনো ইনস্টিটিউট হোক, সেই টিমদের ওই জায়গায় অ্যাসেসমেন্টের জন্য একটা ট্রেনিং সেশন করা হোক, যেটা আমাদের দেশে কিন্তু নাই এখন পর্যন্ত। ইন্ডিয়াতে অহরহ, সিঙ্গাপুর অহরহ ট্রেনিং হচ্ছে, কারণ ওই টিমটা যদি শক্তিশালী হয় বা অ্যাসেস করার জন্য আমার মনে খুব ক্যাপেবল হয়, তারা কিন্তু রাইট এন্টারপ্রেনারকে পিক করতে পারবে। আমার কথা হচ্ছে এন্টারপ্রেনাররা আমাদের কাছে আসতেছে, হ্যাঁ, কিন্তু তারা যেইভাবে আসে তাদেরকে অ্যাসেস করাও দরকার। হ্যাঁ, এটা কাজ কিন্তু ভিসিদের। হ্যাঁ, এখন যদি এন্টারপ্রেনার আসে, স্বাভাবিক সেও নাও জানতে পারে অনেক কিছু নিয়ে, যেমন আমরা চিন্তা করি যে ডাটা রুম কি। এইটাতেই আমি আসবো যে একটা এন্টারপ্রেনার কখন ভিসির কাছে আসা উচিত, বা একটা স্টার্টআপের কখন ভিসির কাছে? আচ্ছা, আমি কিছু টিপস এখন শেয়ার করবো, যেটা আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, এন্টারপ্রেনাররাও এটা খুব ভালোভাবে কাজ করতে পারবে। আমাদের সেক্টরে কয়েকটা ভিসি কাজ করে যারা আর্লি স্টেজে ইনভেস্টমেন্ট করে, একদম আর্লি, রাইট? দ্যাট মিনস আইডিয়া। 2 নম্বর হচ্ছে একটু ট্র্যাকশন হয়ে গেছে, হ্যাঁ, আমি ধরি যে প্রিসিড রাউন্ডে আছে। 3 নম্বর হচ্ছে সিট, মানে সে হয়তো একটু ম্যাচিউর হয়ে গেছে, যে 1 year 2 years তার একটা এক্সপিরিয়েন্স বা ট্র্যাকশনগুলো হয়ে গেছে। এখন আমি আইডেন্টিফাই করবো আগেই যে আমার যে ইনস্টিটিউট বা আমার যে ভিসিরা আছে তারা কোন ম্যান্ডেট নিয়ে আগাচ্ছে। হ্যাঁ, সবাই কিন্তু সব ম্যান্ডেট নিয়ে আগায় না। ওরা হয়তো ওদের ওয়েবসাইটে লিখে দেয় যে আমরা আইডিয়া স্টেজে ইনভেস্টমেন্ট করি, আর আপনি গেছেন 5 years একটা এক্সপিরিয়েন্স নিয়ে, হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, কিন্তু একজন বলে দিছে যে আমি সিড স্টেজে ইনভেস্টমেন্ট করি, যাদের আইডিয়া তারা এলিজিবল না, সো ওইটা টাইম পাস হবে আপনার জন্য। হ্যাঁ, ওর জন্য একটু বিরক্তির কারণ হবে, কারণ আপনি যদি 2 বছর পরে কোনো জন্য বিজনেস স্টার্ট করে যদি তার কাছে যান, ও সে হয়তো জানে না, ওটা ওই যে নেগেটিভ ইমপ্রেশনটা তার পড়বে। সো আপনি কেন করবেন এই জিনিসটা? সো আপনাকে প্রিপেয়ার হয়ে যেতে আগে 1 নম্বর হচ্ছে আপনি আইডেন্টিফাই করবেন কোন ইনভেস্টর কোন সেক্টরে কোন স্টেজে ইনভেস্টমেন্ট করতে চায়। 2 নম্বর হচ্ছে আমি এটা বলি যে এন্টারপ্রেনার ডু সামথিং, দেন ইনভেস্টর উইল ডু সামথিং ফর ইউ। ওকে, সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কিছু যদি করেন, দেন ইনভেস্টর আপনাকে কিছু করবে। ওকে, খালি আইডিয়া নিয়ে বসে থাকলে হবে না। এক্স্যাক্টলি। এখন আপনি আইডিয়াতে আছেন, আপনি চেষ্টা করছেন না। আমি বলতে পারি যেমন টেসলার কথা। টেসলা এখন ইলন মাস্ক আমরা সবাই জানি টপ রিচেস্ট পারসন, তো ওনার এই আইডিয়াটার পিছনে অনেক সময় দিচ্ছেন, রাইট? হ্যাঁ, সো কেউ যদি আইডিয়া নিয়ে আসেন তাকে কিন্তু এখন যে তার ইনভেস্টর আছে, যেমন পেগাসাস টেক, আদার্স অনেক ধরনের ইনভেস্টর আছে, তার কিন্তু ইনিশিয়ালি অনেক ধরনের রিজেকশন ছিল। হ্যাঁ, কিন্তু সে বসে থাকে নাই, সে তার এফোর্ট নিয়ে সে আরেকটা প্রজেক্ট নিয়ে করছে, ওইখান থেকে অ্যাকুইজিশন করছে বা সেল করে দিচ্ছে, ওইখান থেকে ফান্ড নিয়ে তার বিজনেসটা শুরু করছে ডে বাই ডে। কারণ আমি বিলিভ করি যে এন্টারপ্রেনার বা স্টার্ট আপ যারা ফাউন্ডার, তারা রিয়েল ফাউন্ডার হবে তখনই যারা যে ডোন্ট গিভ আপ। আমি এখন বিজনেসে আসছি, এই বিজনেসটা আমার হয় নাই, করতে পারি না, আমার এটা হবে না, তারা বিজনেসম্যানই না। ট্রু। হ্যাঁ, আমার কাছে মনে হয় যারা এন্টারপ্রেনার, আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি, ডক্টর মোহাম্মদ সবুর খান বা রকমারি সোহাগ ভাই আছেন বা সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, তারা কিন্তু অনেক রিজেকশন নিয়ে আজকে এই জায়গায় আসছেন। সো তারা কিন্তু থামে নাই,
মাথায় সবসময় একটা আইডিয়া ছিল, আমি এইটা করবো, এটা করবো, এটা করবো, আমাকে কেউ থামায় রাখবে এরকম কোনো সিচুয়েশন ছিল না তার। অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, কিন্তু ওনাদের টেন্ডেন্সি ছিল একটাই যে আমার কিছু একটা করতে হবে, এটা করছি ওটা করি, এটা করি ওটা করি। সো ডু ইউ থিঙ্ক যারা আইডিয়া নিয়ে অ্যাপ্লাই করতেছে তাদেরকে আপনার অ্যাডভাইস এটা যে তোমরা আইডিয়া নিয়ে অ্যাপ্লাই করছো, জাস্ট বসে থেকো না, তুমি দেখাও যে লিমিটেড টাকা নিয়ে তুমি কি করতে পারছো, রাইট? এই হাসেলটা আপনারা দেখতে চান, রাইট? আমি এটার পরে যে আমি কোশ্চেনটা এক্সপেক্ট করবো যে একটা স্টার্ট আপ ভিসির কাছে আসে, তখন ভিসি তাদেরকে কীভাবে মূল্যায়ন করে, হোয়াট ইজ দ্য ইভ্যালুয়েশন প্রসেস। তো ওই যে এই কথার প্রেক্ষিতে আমি বলতে চাই যে যখনই আমার কাছে আসবে একটা স্টার্ট আপ, আমি ফার্স্ট অফ অল আমি তার দেখি পার্সোনালিটি, সে কোন অ্যাটিটিউডে কোন টোনে কথা বলে আমার সাথে। সো তখনই এটা পয়েন্ট চলে আসে যখনই সে আইডিয়াতে এক্স্যাক্টলি যখন সে আইডিয়া নিয়ে কথা বলবে, তখন বলবে যে আমার এটা আইডিয়াটা $multi-billion কোম্পানি, দ্যাট ওয়াজ রিজেক্টেড। হ্যাঁ, যখন কারণ এখানে আমি কাউন্ট করে ফেলবো তার ম্যাচুরিটি নিয়ে। সে একটা ইনভেস্টরকে কনভিন্স করতে আসছে, তাহলে এই কথা দিয়ে আমি কনভিন্স হব না। এক্স্যাক্টলি, সে যখন বলবে যে আমি একটা আইডিয়া নিয়ে কাজ করছি এবং আমার মার্কেটে আমার যে প্লেয়াররা আছে তাদের প্লেয়ার সাথে আমি কোপ আপ করতে পারবো, আমার এই জায়গায় অ্যাডভান্টেজ আছে এবং আমার সেই এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্টিসও আছে। সো আমি যদি আই ক্যান ড্রাইভ দেন সামথিং, মানে ওর পয়েন্টসগুলো দেখে আপনি বলতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন দিকে ওর রাইট ফোকাস আছে কিনা। আচ্ছা, সো আমরা আসলে ফার্স্ট ওই জায়গাটাই দেখি যে তার পার্সোনালিটি কী ধরনের কথা বলে, অ্যাটিটিউডটা কী হবে, দেন প্রেজেন্টেশন, আইডিয়া, আদার্স। সো এইটা সবচেয়ে বড় অ্যাসেস করতে পারে একটা ভালো ভিসি। হ্যাঁ, এখন অনেকে আছে যে $multi-billion কোম্পানি বলবে, একটা অনেকে আমি জানি যে এরকম ভিসি আছে, ইনভেস্টমেন্ট করছে, সে ব্যাক করতে পারে নাই, সামহাও সে ডিমোটিভেট হয়ে গেছে, সে এখন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। সো আমি যেটা বললাম, কয়েকটা পয়েন্ট আছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে এখনও ব্যাকলগ করে রাখছে। একটা হচ্ছে ভালো ভিসি, এডুকেটেড ভিসি। 2 নম্বর হচ্ছে ওই ভিসির সে এক্সপার্টিস আছে কিনা, তাকে তার যেমন এটাকে বলে স্মার্ট মানি। ভেঞ্চার ইনভেস্টমেন্টের যে টাকাটা আপনি সবাই এটা যদি দেখেন যে টাকাটা ইনভেস্টমেন্ট নট অনলি যে ইনভেস্টমেন্ট করছে, তাকে সাথে সাথে আরও কী ধরনের এক্সপার্টিস আছে, রিসোর্সগুলো তার সাথে টাই আপ করে, তাহলে ব্যাংকের সাথে তফাৎ কোথায়? সো স্মার্ট মানি যেহেতু আপনাকে সেই জিনিসটাও দিতে হবে নট অনলি টাকার সাথে। সো ভিসি এই 3টা জায়গা কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউট হিসেবে তার ডেভেলপ করার জায়গা আছে আমাদের দেশে। অন আদার সাইড এন্টারপ্রেনার হচ্ছে রাইট এন্টারপ্রেনার আমার কাছে আসতেছে না। কেউ আছে শাইনেস নিয়ে বসে আছে যে আমি যাব তার সাথে কোপ আপ করবো, কী ধরনের হবে, চলুক না, আমার ব্যবসা চলতেছে। এই জায়গায় গিয়ে সে হয়তো তার ব্যবসার গ্রোথ ছিল 10%, যেটা একটা ইনভেস্টমেন্ট যদি এখন রাইট টাইমে পাওয়া যেত তাহলে এটা 100 গ্রো করতে পারতো, কিন্তু তার ওই যে শাইনেসের কারণে সে এক্সপ্লোর করতে পারছে। আমি একটু বহুত কোম্পানি জানি, এবং অনেক বাংলাদেশে নিশ্চয়ই বাইরের দেশে অনেক জিনিয়াস আমরা দেখতে পারতেছি, স্টার্ট আপ জিনিয়াস। আই ফিল আমাদের বাংলাদেশেও অনেক আছে, জাস্ট রাইট অপরচুনিটি আই ফিল পাই নাই, রাইট? হ্যাঁ, অনেকের মাথায় আসছে যে আমি হয়তো শুধু সময় নষ্ট করবো, আমি পাবো না, কিন্তু এই যে চেষ্টা করা, এই জায়গাটাই অনেকে ব্লক করে রাখছে আমাকে। মানে একটা জায়গায় আমি গোটায় রাখলাম নিজেকে যে আমার এই ইন্ডাস্ট্রিটা আমাকে হয়তো চাচ্ছে না, আমি হয়তো বাইরে গিয়ে করবো। এই যে সময়টা নষ্ট করা, হয়তো এখনই যদি একটা ভিসি আসে বা একটা ইনস্টিটিউট বা একটা ইনভেস্টর আসে, তার কিন্তু ওই জায়গাটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় এবং তার যে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এই জায়গায় কিন্তু সে ওভারলুক করতে পারে। সো এই প্রবলেমগুলো আমাদের দেশে এখন পর্যন্ত কাজ করতেছে। যখনই এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে ফার্দার রাউন্ডের যে ইনভেস্টমেন্টগুলো আসে, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত এই এক্সাম্পলটা খুব ছোট। হ্যাঁ, সো যেমন এখন একটা ইনভেস্টমেন্ট পাচ্ছি, নেক্সট আরেকটা ইনভেস্টমেন্ট পাবো কিনা এইটা আমি একটা প্যানিকে থাকবো, কারণ আমার প্ল্যানটা এক্সিকিউশন হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি তো ওই যে 3 টাইমস বা 5 টাইমসের কথা বললাম, ওই বিজনেসে আমি যেতে পারছি না। ইনভেস্টর বসে আছে, স্বাভাবিক, এটা ইনভেস্টমেন্ট করছি, আমার তো রিটার্ন আসতে হবে, ওই এক্সপেকটেশন নিয়ে বসা, এবং ডে বাই ডে যখন আমি দেখি যে ইনভেস্টমেন্ট আরেকটা আসতেছে না, আমি নিজেও ডিমোটিভেট হয়ে যাচ্ছি। সো দুইটা জায়গায় কিন্তু কাজ করে, এন্টারপ্রেনার কাছ থেকে আর ইনভেস্টরের কাছ থেকে। ইনভেস্টর কিন্তু এখন যারা আছে, আমি জানি কয়েকটা অ্যাঞ্জেল ইনভেস্টর আছে বা আদার্স ছোটো ছোটো ইনভেস্টমেন্ট করছে, ওইখান থেকে রিটার্ন পাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি ইনস্টিটিউট যারা আছে, ভিসিস যারা আছে, তারা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো এক্সিট পায় নাই ভালো মতো বাংলাদেশ থেকে। এক্স্যাক্টলি, তো তারা ওই জায়গায় কিন্তু ডিমোটিভেট হয়ে আছে। আমি অনেক ধরনের ইনস্টিটিউটের সাথে বা অনেক ইভেন্টে কথা বলি, শুনি তাদের কাছ থেকে, তারা বলে যে কেন ভিসিরা টাকা দিচ্ছে, তাদের টিকিট সাইজ ছোট,
কিন্তু আমি এটাও চিন্তা করি, আমি যেহেতু একটা ভিসি রিপ্রেজেন্ট করি, আমি চিন্তা করি যে ওরা তো এক্সিট পাচ্ছে না, ওরা ওই যে প্রফিট গেইনটা পাচ্ছে না, সো ফ্রাস্ট্রেশন কাজ করবে। বোথ এন্ডেই চলে আসছে। এটার কারণ কি ভাই? এটা কারণ হচ্ছে যে একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। যারা এন্টারপ্রেনার তাদের কমিউনিকেশন স্কিল দুর্বল, কারণ ফার্দার রাউন্ডে কিন্তু ভালো ইনভেস্টরের কাছে যেতে হয়, হয়তো ফরেন বা ক্রস বর্ডারে যেতে হয়, ওইখানে যে পিচ করে টাকা নিয়ে আসা। 2 নম্বর হচ্ছে তার বিজনেস পিভট করার ক্ষমতা নাই, বা বিজনেসটাকে এক্সপানশন করার তার ফার্দার ক্ষমতা নাই। আমি এটা ক্ষমতার কথা বলবো, কারণ সে জানে যে আমার বিজনেসটা এখান থেকে ফ্লারিশ করতেছে না, সো আমি এটা অপরচুনিটি হিসেবে পিভট করতে হবে, বা অন্য বিজনেস মডেল আমার সাথে ট্যাগ করে ফেলতে হবে, বা আমার যে ভিসি আছে বা ভিসির এই জায়গায় কাদের এক্সপার্টিস আছে তাকে আমি আমার বিজনেসে নিয়ে আসি। এই জায়গায় একটা গ্রুমিং করার খুব বড় একটা জায়গা আছে। দ্যাটস ওয়াই সে ব্যবসা বড় করতে পারতেছে না, ইনভেস্টর আনতে পারতেছে না, এক্সিট করতে পারছে না, এখানে ভিসি ডিমোটিভেট হয়ে আছে। হ্যাঁ, সো দুইটা জায়গায় কিন্তু কাজ করার জায়গা আছে, দুই পোর্শনে জায়গা আছে ডেফিনেটলি। ভাইয়া, ভিসিজ নিয়ে কি মিসকনসেপশনস খুবই কমন বলে আপনার মনে হয়? মানে সবচেয়ে বড় মিসকনসেপশন হচ্ছে যে সে একটা ইন্টারেস্ট নেবে, ভাই আপনারা কত টাকা দিবেন, কত % সুদ, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট। এই একটা কমন জিনিস আমি এখনও পাই। তো আমার কাছে মাথায় কাজ করে যে এই 14 বছর হয়ে গেল এখনও কেন এই জিনিসটা। কারণ স্বাভাবিক ভিসিরা তাদের যে ক্যাপাসিটি আছে বা তাদের যে এক্সপ্লোরের জায়গা, অপরচুনিটিগুলো, এগুলো কিন্তু ওইভাবেও প্রমোট করছে না। এইটা একটা কারণ। 2 নম্বর, আমি যেটা জানি যে ভালো ভিসিরা কিন্তু আমাদের দেশে আসে, কিন্তু ওই যে ডিমোটিভেট হয়ে যায়। 2টা কারণে, এটা আমি ভিসিদের দোষ বলবো। একটা হচ্ছে তারা ভাবে যে আমার ওই সিলিকন ভ্যালির কনসেপ্টটাই আমাদের দেশে অ্যাপ্লিকেবল। না, এটা তো পসিবল না। কারণ আমার দেশ, আমার ব্যাকগ্রাউন্ড একটা, ওদের ব্যাকগ্রাউন্ড একটা। সো কনসেপ্টটা নিয়ে আপনি যদি এখানে কাজ করেন এবং সিমিলারভাবে যদি চিন্তা করেন, আপনার যে স্টার্ট আপ আছে, আমি ট্রিট করতেছি না এটা সিলিকন ভ্যালিতে ট্রিট করবে কীভাবে, ওই টাইপের আমি আইডিয়া জেনারেট করি, বা ওই টাইপের আমি তার সাথে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, ইটস রং আইডিয়া। তো ওই ভিসিকেও বুঝতে হবে যে আমি যে দেশে কাজ করতেছি ওই দেশের কনটেক্সটে কী ধরনের কালচার ডেভেলপ হয়েছে বা তার ব্যাকগ্রাউন্ডটা কোথায়। যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আমাদের এগ্রিকালচার বেসড কোম্পানি, এখানে লট অফ প্রবলেম আছে, যারা প্রবলেম সলিউশন নিয়ে আসতে পারে তাদেরকে আপনি ব্যাক করেন, তাদেরকে আপনি সাপোর্ট দেন, রিসোর্স দেন। হ্যাঁ, সো আবার তাকে আবার যদি আপনি বলেন যে আমি $1 million দিচ্ছি, ইটস অলসো রং। সে $1 million নেওয়ার থেকে আমার কাছে মনে হয় তাকে গ্র্যাজুয়ালি একটা টার্গেট বা মাইলস্টোন দেওয়া উচিত। হ্যাঁ, কারণ ওই $1 million অনেক সময় অ্যাবজর্ব করতে পারে না অনেক এন্টারপ্রেনার। হ্যাঁ, আমি আমার এটা এক্সপিরিয়েন্স থেকে বললাম যে হ্যাঁ, অনেক ফাউন্ডার আছে কিন্তু এই $1 million অ্যাবজর্ব করতে না পারার কারণে কিছু মিস ইনভেস্টমেন্ট করে, যেটা তার ব্যবসার জন্য ভালো না। হ্যাঁ, তো মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় তার। ওই যে আমি ইসরায়েলের অনেক ধরনের স্টার্ট আপের কথা জানি যে তাদেরকে একটা কোম্পানি ইনভেস্টমেন্ট করছে প্রায় $74 million, এবং সেই ইনভেস্টর এসে বলছে যে আমরা আসতেছি নেক্সট উইকে, তোমরা স্ট্রাকচার করে ফেলো। তো ওদের বিজনেসটা ছিল গ্যারেজের ভিতর। ওকে, হ্যাঁ, তো 1 মাস পরে বলছে যে হ্যাঁ, তোমাদের আমি $74 million দিলাম, তোমরা এখানেই কেন? বলছে যে আমি আপনার টাকাটা নিয়েছি, আমার কাছে লায়াবিলিটি মনে হয়েছে। আমি যেই কথাটা বলছি, ব্যবসাটা আমি এই জায়গায় নিয়ে যাব, 500 times নিয়ে যাব, ব্যবসাটা গ্রো করবে, দেন আমার কাছে মনে হয় যে আমি ফ্লারিশ লাইফ লিড করতে পারি, আমার কাছে আমার অনেক ধরনের অপরচুনিটি ক্রিয়েট হবে। কিন্তু আমি এখান থেকে যখনই যাব মনে করবো যে হ্যাঁ, আমার হিউম্যান রিসোর্স বেশি লাগবে, ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, দেন আমি এখান থেকে মুভ করবো, আমার এক্সট্রা টাকা আমি খরচ করবো না আপনার। এরকমই হওয়া উচিত মেন্টালিটি। হ্যাঁ, অবশ্যই এটা আমি খারাপ চিন্তা করবো না, কিন্তু অবশ্যই আবার কিছু রিগোরিয়াস স্ট্রাকচার দেখাইতে হয় অনেক ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করার জন্য, যে হ্যাঁ আমার এমপ্লয়ি আছে 300, আমার এই 4টা। এখানেই আমি আসতেছিলাম যে একটা মিসকনসেপশন আছে ভিসিকে নিয়ে, যে দে আস্ক ইউ টু গ্রো ভেরি ফাস্ট, লাইক দে আস্ক ইউ টু শো একটা সার্টেন লেভেল অফ গ্রোথ, রাইট? এইটা নিয়ে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই, এটা আমার মনে হয় সবার জন্য ভালো হবে। ভিসির কালচারটা বিল্ড আপ হয়েছে কোথা থেকে, আমি ভিসির কয়েকটা এক্সাম্পল দিই। কারা কারা ইনভেস্টেড? আলিবাবা, দেন অ্যাপেল, গুগল, ফেসবুক, টেসলা, যাদের আমরা নাম শুনি, আমি ওই এক্সাম্পলগুলো দিই। অ্যামাজন আই থিঙ্ক 8 or 9 years সে কোনো প্রফিট নিয়ে নেয়। দেন 14 years পরে গিয়ে প্রফিটে আসে, এবং এই 9 years সে শুধু ইনভেস্টমেন্ট করে গেছে। আমি মেসেজটা দিচ্ছি কেন আমি এর কথাটা বললাম। আলিবাবার কথা চিন্তা করলে, আলিবাবা অলমোস্ট 20 years
ডেলের কথা 40 ইয়ার্স, অ্যাপেল 40 ইয়ার্স, টেসলা অলমোস্ট 20 ইয়ার্স। সে ব্যাংকরাপ্ট হয়ে গেছিল, অবস্থা খারাপ, 20 ইয়ার্স। গুগল অলমোস্ট এখন 10 ইয়ার্স, 12 ইয়ার্স। এটা বলার উদ্দেশ্যটা কি, মানে আপনি 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 20 ইয়ার্স পরে কিন্তু এই কোম্পানিগুলো একটা ইকোনমিতে হিট করছে। এখন আজকে রিচ মানুষ হয়েছে, রাইট, এক্স্যাক্টলি। তারা এই সময়টা দিছে। তো ভিসির কালচারটা হচ্ছে আপনি ব্যাংকের থেকে কোনো ট্যাঞ্জিবল অ্যাসেট নেই, আপনি সিকিউরিটি দিচ্ছেন না, কিন্তু আমার আইডিয়াটা এতটা স্ট্রং, এতটা হাই গ্রোথ পটেনশিয়ালিটি, সো আপনাকে সময় দিচ্ছি আমি, এবং আপনার পিছনে যত রিসোর্স দরকার গাইড করতেছি। তো আমি যদি ল্যারির কথা বলি, গুগলের, ওরা সিম্পল একটা পিএইচডি করছিল, ওইখানে অ্যাসেস করার সময় হচ্ছে একটা অ্যালগোরিদম তৈরি করি যে ওটার মাধ্যমে আমরা সার্চিং বা সামথিং কিছু করবো। তাকে রিজেক্ট করছে কয়েকজন কোম্পানি, বলছে এখন এই সময় না, ইন্টারনেট ভালো করছে না, কি .com বাবলটাও ইয়ে হয়েছিল আই থিঙ্ক, রাইট। সো তাকে একটা, আমার মনে হয় একটা প্রফেসর ছিল, তাই গেস করছে যে এইটার মার্কেট হতে পারে একটা সময়, আদারওয়াইজ আমার টাকাটা লুজ হোক। কিন্তু আমি আমার এক্সপার্টিস যা বলতেছে, আমি তাদের পিছনে যাই। এই লোক দুটো ভালো আর্লি স্টেজে আছে, পিএইচডি করতেছে, এবং যে সাবজেক্ট নিয়ে করতেছে ওইটার এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্টিসও আছে, তারা আমাকে কনভিন্স করতে পারছে। দ্যাট মিনস তার সেলিং পাওয়ারটাও আছে। সো এই সব কিছু মিলিয়ে আমি তাদের ট্রাস্ট করি। অ্যান্ড বাই হোক আর বাই হোক আমার টাকাটা লস হতে পারে, আমি ওই মেন্টালিটি নিয়েই তাকে ইনভেস্টমেন্ট করছি। এখন আপনি দেখেন এই ধরনের হাই রিস্কি ইনভেস্টমেন্টে আজকে যদি বলি ফার্স্ট ইনভেস্টর হিসেবে দুনিয়ার টপ রিচেস্ট কোম্পানি আই থিঙ্ক গুগল, রাইট? হ্যাঁ, তো সে ওয়ান অফ দ্য ইনভেস্টর, এবং তখন তো একটা ভালো স্টেকও নিস আর্লি স্টেজ যেহেতু। তো আপনি চিন্তা করেন তার হাই রিস্ক হাই গেইন হয়ে গেছে। ওই মেন্টালিটির লোক বা ওই মেন্টালিটির ভিসি আমাদের দেশে এখনও নগণ্য, খুবই নগণ্য। সো যখনই এটা বাড়বে এবং এডুকেটেড হবে, দেখবেন যে আমাদের দেশেও কিন্তু ইউনিকর্ন চলে আসছে। হ্যাঁ, সো আমাদেরকে সময় দিতে হবে, ওই এন্টারপ্রেনারকে সময় দিতে হবে। আমি এক্সাম্পলগুলো কেন বললাম, আমাদের দেশে আমাদের পৃথিবীতে এটা এক্সিস্ট করে। সো ভিসির কালচারটি মূলত এটা যে আপনার যে কোনো স্টার্ট আপকে তাকে সময় দিতে হবে, ব্রিদিং টাইম। আমাদের একটু পেশেন্স কম, বাঙালি হিসেবে একটু পেশেন্স। ট্রু, আমি এটা বলতে পারি যে হ্যাঁ, কারণ আমি জানি যে কয়েকটা ভিসি আমি অলরেডি তারা ডিমোটিভেট হয়ে গেছে, অনেকগুলো স্টার্ট আপ নিয়ে কাজ করছে, আমাকে রিটার্ন দিতে পারছে না, এক্সিটটা কোথায়, আমি এখনও ফিলোসফি দিয়ে তো চলবে না। সো আসলে ফেড আপ হয়ে যাচ্ছে। সো আমার দেশের যে কালচার, ওই কালচার অনুযায়ী একটা ইনভেস্টমেন্ট করতে হবে, দেন আমাকে সময়ও দিতে হবে, দুইটা জিনিসও করতে হবে। তো আপনি ওই কোম্পানিতে যদি যেতে চান, আপনাকে ইন্ডাস্ট্রির অ্যাসেসমেন্টটাও করতে হবে। আমি জানি যে অনেক ধরনের সেক্টর আমাদের কিন্তু এখনও আনট্যাপড। সে ফর এক্সাম্পল যে এআই ইন্ডাস্ট্রিজ, বিটকয়েন, ব্লকচেইন, দেন মেডিকেলে তো অনেক কিছু আছে, R&D, তারপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আছে R&D অনেক কম, ল্যাব, আমাদের ল্যাব ওরকম নাই। সো আরেকটা ইন্ডাস্ট্রির কথা যদি বলতে যাচ্ছ, গেমিং সেক্টরস, আমরা বাইরের থেকে কাজ করতেছে, ওদের প্রোডাক্ট আমরা ইউজ করতেছি, কেন আমাদের দেশে কি এক্সপার্টিস নাই? সো আমি চাচ্ছি যে এই ইন্ডাস্ট্রিগুলো ফ্লারিশ করুক এক একটা স্টার্ট আপের হাত ধরে। সো দ্যাট ইজ দ্য মোমেন্টাম। আপনাকে এখন যে সময়টা আছে, এখন যে এনভায়রনমেন্টটা আছে, অনেক স্টার্ট আপ আছে, অনেক এডুকেটেড ছেলে আছে, অনেক এক্সপার্টিস আছে। তো তাদের পিছনে যদি আপনি সময় দেন, আমার মনে হয় যে ওইটা ও নেভার নোস, এটা এক সময় গুগলের মতো একটা কোম্পানি হইতেই পারে। আর আমাদের জেনজি, আমাদের যে মডার্ন জেনারেশন, তারাও অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্স, রাইট? জাস্ট হ্যাভ টু বেট অন দ্য রাইট হর্স। এক্স্যাক্টলি। ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশে একটা স্টার্ট আপ হাব হওয়া সম্ভব? অবশ্যই। আমাদের দেশের সবচেয়ে বড় অপরচুনিটি, আমি বাংলাদেশে দেখে আমি বলছি না, আমাদের দেশটা এতটা ফার্টাইল। হ্যাঁ, আমি একটু জিওগ্রাফিকভাবে যদি ধরি যে ব্রিটিশরা যখন কলোনি করে আমাদের দেশটা দেখে মুগ্ধ হয়। ভারতবর্ষ বলেন, এখানে পর্তুগিজ বা আদার্স যারা ছিল, ওরা কিন্তু অনেক সময় ধরে এখানে কাজ করছে, বিকজ আমাদের দেশের অপরচুনিটি অনেক বেশি। এখন আরেকটা অপরচুনিটি অ্যাড হয়েছে, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স, এত ভাস্ট হিউম্যান। সো আমরা অনেকে এটা নেগলেক্ট করি যে হ্যাঁ এত গণবসতি, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পাওয়ার। হ্যাঁ, আমি যদি একটা রিসার্চ পড়ছিলাম যে এশিয়ার ভিতরে মাইগ্রেট করতেছে কারা, সো ইন্ডিয়া বা আদার্স, চায়না, এরা কিন্তু ম্যাক্সিমাম ইউরোপিয়ান দেশে যাচ্ছে, কারণ এত ঘনবসতি, তারা পুশ করতেছে তোমরা দেশের বাইরে যাও।
তো দেশের বাইরে গেলে কি হবে? এখানে আমাদের রিসেন্টলি কিছু পলিসি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, আমার মনে হয় যে ফাইম ভাইও কাজ করতেছে বিডি জবসের। ওনারা আমি দেখলাম একটা মিটিং অলরেডি অ্যারেঞ্জ করছে কীভাবে আমরা এই প্রবাসী বা এই হিউম্যান রিসোর্সকে কাজে লাগাতে পারি। সো আমার ওই কনসেপ্টটাই হচ্ছে এটা, যখনই আমরা হিউম্যান রিসোর্স বাইরে পাঠাবো তারা কিন্তু এখানে যে কাজ করতেছে এবং তাদের ফ্যামিলির জন্য আবার ব্যাক টাকা পাঠাচ্ছে। সো আমার কিন্তু ডলার কালেক্ট হচ্ছে, সো আমার কিন্তু মুদ্রাস্ফীতি বলেন, আমার ডলারের রিজার্ভ বলেন, সব কিছু কিন্তু ব্যালেন্স হয়ে আসতেছে। হিউম্যান রিসোর্স আমরা এইভাবে কাজে লাগাতে পারি। 2 নম্বর হচ্ছে আমাদের চিপ লেবার কস্ট, যেটার কারণে আমি যদি একটা কোম্পানির হায়ার করতে চাই বাইরের থেকে, যে কস্ট হবে, সে ফর এক্সাম্পল 10 লাখ টাকা একটা এক্সপার্টিস নিতে হবে, ওইখানে আমি 10টা মানুষকে হায়ার করতে পারতেছি, বাংলাদেশের মানুষকে, এবং 10টা জায়গায় আমি হাব করতে পার, তাদেরকে ওই জায়গায় শেয়ার করতে পারতেছি। সো আমার হিউম্যান রিসোর্সটাকে আমরা ফুললি ইউটিলাইজ, গার্মেন্টসে যেরকম আমরা এটা ইউটিলাইজ করতেছি, হ্যাঁ। আর কি সেক্টরে ডিউ ফিল এটা আমরা ইউটিলাইজ করতে পারতাম বাট পারি? আমাদের তো কোয়ালিটি হিউম্যান এখন ডেভেলপ নাই, বিকজ আমার মনে হয় যে এটা এখানে ম্যানুফ্যাকচারিং আমাদের বড় একটা কনসেপ্ট। কারণ চায়না যে মডেল নিয়ে করছে, হ্যাঁ, কেন বিপ্লব হয়েছে? ওদের হিউম্যান রিসোর্সটা ছিল যে আনএডুকেটেড এবং স্কিল জবের অভাবে তারা কাজ করতে পারে না। দেন যে যারা ম্যানুফ্যাকচার করে বা ভালো ভালো কোম্পানি যেমন সিঙ্গার্স, টয়োটা, ওদেরকে বলছে যে আপনি এখানে আমার জায়গায় কাজ করেন, আমার টাকা লাগবে না, উল্টা আমাদের কর্মচারীদের রাখেন, কিছু টাকা দিয়েন তাদেরকে। তো এটা এই মেন্টালিটি ছিল। এই কারণে যখনই ওরা বুঝতে পারছে যে সামথিং ম্যানুফ্যাকচারিংটা কীভাবে কাজ করতে হয়, তখনই ওরা বলছে যে আমরা নিজের প্রোডাক্ট বানাই না কেন। হ্যাঁ, ওই মোমেন্টাম থেকে কিন্তু চায়না ওরা কি দেশ থেকে বাইরে পাঠাইছিল ওদের, এক্স্যাক্টলি, যেখানে দরকার আমার শিখে আসো ইন্ডাস্ট্রিটা, এক্স্যাক্টলি। আবার ওনাকে ওই ইন্ডাস্ট্রিকে বলছে যে তুমি এখানে আমার ইন্ডাস্ট্রি করো, আমার এখানে লোকজন আছে চিপ লেবার, ওদের নিয়ে করো। সো এইভাবে আর কি একটা হিউম্যান রিসোর্সকে এডুকেটেড করা। আপনার যে কোশ্চেনটা ছিল আমরা কোন কোন জায়গায় যেতে পারি, আমরা ম্যানুফ্যাকচার সেক্টরটা কিন্তু হিউজ ফাস্ট। আমরা যত এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্সি কমাইতে পারবো আমাদের যে কোনো দেশের জন্যই ভালো ইকোনমিক্যালি। সো কেন আমরা আমাদের হিউম্যান রিসোর্সকে বসায় রেখে কী লাভ? সো আমরা এখানে ডেভেলপ করছি না কেন? ডেফিনেটলি। ইনভেস্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে ডু থিঙ্ক কোন ইন্ডাস্ট্রিজগুলা ফিউচারে বেশি ফোকাস পাবে বাংলাদেশে? আমি মানে যেটা এখন ট্রেন্ড, এআইয়ের কথা বলেন বা টেক সাইডে, আমি ওইটার কথা বলবো না, সবাই একই কথাই বলছে। কারণ এটা ফিউচার হবে, ডে বাই ডে আপডেট হতে হবে, অ্যাজ এ হিউম্যান আমাকেও আপডেট হতে হবে, এটা একটা জায়গা। তো আমার মনে হয় যে যেখানে রিসার্চ R&D সেক্টরটা, এই জায়গাটা যদি আমরা ট্যাপ করতে পারি, এই জায়গাটা প্রচুর সুযোগ আছে ডেভেলপ করার জায়গায়। কারণ আমি ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন করি, সিঙ্গাপুরের কথা। সিঙ্গাপুর তার একটা দেশের কথা বললাম, তার নিজে কিন্তু R&Dর পিছনে সময় দিয়ে সবচেয়ে বেশি। দ্যাটস ওয়াই এশিয়ার ভিতরে তাকে বলা হয় ইকোনমিক্যালি টাইগার। আর ইন্ডিভিজুয়ালের কথা বলি, টেসলার ইলন মাস্ক সহজ এক্সাম্পল, দ্যাটস ওয়াই আমি বলছি। ইলন মাস্ক তার এই তার ক্যারিয়ারের সাইকেলে ম্যাক্সিমাম টাকা ইনভেস্টমেন্ট করছে R&Dর ক্ষেত্রে। আমার মনে হয় যে গাড়ি একটা এক্সাম্পল দিলে ভালো হয়। গাড়ি তো অনেকগুলো আছে, BMW, আদার্স, পোর্শে, টেসলা। হ্যাঁ, সো ওদের যখন ইকোনমি বা তাদের পারচেজ অপারেশন কস্ট এগুলো যখন অ্যাসেস করা হয়, দেখা যায় BMWর প্রমোশনের কস্ট ছিল হচ্ছে $2 বিলিয়ন, টেসলার প্রমোশনের কস্ট ছিল 0। আবার দেখা গেছে যে বেসড অন দেয়ার রিসার্চ R&D BMW কস্ট ছিল $1 মিলিয়ন, টেসলা ছিল $2 বিলিয়ন। ওদের R&D আর ম্যানুফ্যাকচারিং এক্স্যাক্টলি। আপনি এখন এই দুইটা এক্সাম্পল অ্যাসেস করে দেখেন কোনটা সবচেয়ে বেশি সুযোগ আছে। সো আমাদের দেশেও কিন্তু সেম কনসেপ্ট। আমাদের দেশে যখন এই রিসার্চ ডেভেলপমেন্টে বেশি কস্ট করা হবে, সেইখানে কিন্তু ফ্লারিশ করার সবচেয়ে বড় জায়গা। তো আমার কাছে মনে হয় যে ভিসি ইনভেস্টর যারা আছে তারা কিন্তু এই জায়গায় যেই স্টার্ট আপ তাদের R&Dর পিছনে সময় দেয় বেশি। আমি গেমিংয়ের সেক্টরের কথা বলতে পারি, এটা একটা ইন্ডাস্ট্রি করা পসিবল, কারণ এটা এখনও কেউ ধরতেই পারে না। অনেক সুযোগ আছে, অনেক সুযোগ। হেলথ কেয়ার, কারণ আমাদের পপুলেশন এত ভাস্ট, আমরা এত পলিউটেড হয়ে গেছে, সেই জায়গায় আমাদের হেলথ কেয়ারের জন্য অনেক ধরনের স্টার্ট আপ নিয়ে কাজ করা যায়, যারা R&D নিয়ে কাজ করতেছে, স্কিন ডিজিজ নিয়ে কাজ করতেছে, বা হার্ট নিয়ে, বা আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যে খুব
ডাইনামিক হতে পারে। হ্যাঁ, চশমা নিয়ে অনেকে কাজ করতেছে, এই চশমাটার লেন্স করা বা অপারেশন করা নিয়ে খুব স্পেসিফিক জায়গায় কাজ করা যায় কিভাবে, এগুলো জায়গায় যারা R&D করতেছে বা এটা নিয়ে কাজ করে তাদের পিছনে যদি ইনভেস্টমেন্ট করে, এইটার চান্সেস সবচেয়ে বেশি। হ্যাঁ, আউটকামস আসে। একটা হচ্ছে আমি যেটা বলি যে AI বা টেক, এটা ফার্স্ট থাকবে। 2 নম্বর হচ্ছে হেলথ কেয়ার। 3 নম্বর হচ্ছে যারা R&D নিয়ে কাজ করে প্রজেক্টের ক্ষেত্রে। গেমিং সেক্টরটা আছে। 4 নম্বর হচ্ছে যে ম্যানুফ্যাকচারিংটা কে ডেভেলপ করতে চাচ্ছে। যেমন আমি সেমিকন্ডাক্টরের কথা বলছি, সেমিকন্ডাক্টরের সাথে যদি আমি কম্পেয়ার করি, কারণ এখন আমি জানি গভর্নমেন্টের সাথেও অনেকে এই কথাই বলে যে সেমিকন্ডাক্টর নিয়ে আমরা কেন কাজ করতেছি না, মার্কেট বাড়তেছে, কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে আমরা হিউজ ক্যাপাসিটি নাই প্রোডাকশনের, দ্যাটস আমি প্রোডাকশন প্রাইসও কমাইতে পারতেছি না, যেটা তাইওয়ান করতে পারছি না, যেটা তাইওয়ান, কেন আমি ওই কনসেপ্ট নিয়ে যাব। আবার প্রায় 7-8 বছর আগে আমার একটা গভর্নমেন্ট মিনিস্ট্রির সাথে কথা হয়েছিল, ওরা বলতেছে কেন আমরা বাংলাদেশে ফেসবুক করতে পারবো না। হ্যাঁ, সো যারা ফেসবুক করে ফেলছে ওই দেশের জন্য এটা চাহিদা ছিল, এবং সে যদি বাংলাদেশে করতো আমার মনে হয় এত ফ্লারিশ করতে পারতো। তো তার জন্য তার ওইটা বেস্ট ছিল। আমার দেশে হচ্ছে এগ্রিকালচার ম্যানুফ্যাকচারিং, এই সেক্টরটা আমার ব্যাকবোন। সো আমি এখানে কেন ডেভেলপ হবো না, এখানে যত ধরনের আপডেট নিয়ে আসতে পারি। সো ইনভেস্টর ফোরফ্রন্ট অফ এগ্রিকালচার, এক্স্যাক্টলি। সো আমার ইনভেস্টররা এখানে কাজ করতে পারে। এখানে অনেক ভালো ভালো স্টার্ট আপ আছে, যেমন iPharma বা অনেক এগ্রি বেসড কোম্পানিগুলো আছে, ব্লকচেইন নিয়ে অনেকে কাজ করতেছে। সো আমরা তাদের পিছনে সময় দিব। ইনভেস্টর হিসেবে আমি এই কথাই বলবো যে আমাদের ব্যাকবোন যেটা আছে ওইটাই আমরা চেষ্টা করি যে আরো ডেভেলপ করা। I was reading this research যে বাংলাদেশের রিসার্চাররা প্রিফার করে বাইরের দেশে যে রিসার্চ করতে, বিকজ অন্য ইউনিভার্সিটিসগুলা বা অন্য ইনস্টিটিউশনসগুলো ওদেরকে পেয়ে বেশি করে। বাংলাদেশে ওদের সার্ভাইভ করতে টাফ হয়, ওই রিসার্চ মানিটা যেটা আর কি ওদের অ্যালটমেন্ট আসে ওইটা খুবই হয়। সো এটা ইন্ডিয়ার ক্ষেত্রেও আই থিঙ্ক, বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের এরকম সাউথ এশিয়ান কিছু কিছু দেশের ক্ষেত্রেই। বাট ওভারঅল আই অ্যাগ্রি উইথ ইউ যে আমাদের রিসার্চে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট পলিসিসও আসা উচিত, আমাদের স্টার্ট আপসেরও আই থিঙ্ক মোর ফোকাস করা উচিত অন রিসার্চ। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে কপি করে কতই বা চালানো যায়, রাইট? আমরা যেটা করি যে আমরা অনেক কিছু বাইরের দেশ থেকে কপি করি, উইচ ইজ ফাইন, উই নো নিড টু রিইনভেন্ট দ্য হুইল। বাট ওইটা আমাদের দেশে আনার পরে ওইটা আমাদের দেশের জন্য পার্সোনালাইজ করতে গিয়ে আমরা একটু ট্রাবল ফেস করি, ওখানে যে আমরা শেষ দিকে হারাই যাই। ডেফিনেটলি আমি কিছু জিনিস শেয়ার করতে চাই, কারণ আমাদের দেশে এত প্রবলেম। অনেকে স্টার্ট আপ হিসেবে বলে যে প্রবলেম সলিউশন নিয়ে আসতেছে, এত প্রবলেম, আই গেস কেউ ডিসএগ্রি করবে না, অনেক প্রবলেম। এই প্রবলেম সলিউশন করতে গেলে কিন্তু এক একটা স্টার্ট আপ হয়ে যায়। হ্যাঁ, আর 2 নম্বর কথা হচ্ছে আমি আমার পার্সোনাল অপিনিয়ন, 2টা এন্টারপ্রেনার, একটা জিনিয়াস, একটা র্যান্ডম এন্টারপ্রেনার। জিনিয়াস এন্টারপ্রেনার হচ্ছে তার জন্য কপি করার প্রোডাক্ট কোনো ইস্যু না, সে মার্কেটে ড্রাইভ করবে, মার্কেট ক্রিয়েট করবে। আমি একটু পিছনে যাই, আমরা যে টিস্যু ইউজ করি, টিস্যু ইউজ করার আগে আমরা কি ইউজ করতাম? গামছা, কাপড়। এখন তো সবসময় টেবিলের উপরেই থাকে টিস্যু বক্স। সো টিস্যু বক্সটা কিন্তু আমরা জানতাম না। একটা কোম্পানি আসলো, আমাদেরকে শিখালো যে এভাবে খাওয়ার পরে হাতটা মুছতে হয় টিস্যুতে, দেন আমরা টিস্যুতে অ্যাডাপ্টেশনে চলে গেলাম। এখন এমন কেউ কোনো ফ্যামিলি নাই যে টিস্যু ইউজ করে না, রাইট? তার মানে কি সে মার্কেটে ক্রিয়েট করছে, রাইট? আই থিঙ্ক হি ইজ দ্য জিনিয়াস বিজনেসম্যান। সিমিলার কেস গরু মাংস বা মিট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে, এখানে ভাবার উপায় নাই যে আমি এখন মিট ইন্ডাস্ট্রি, আমি হয়তো একটু ভালো বুঝি মাংস এসব সেক্টরে, আমি আসবো, কারণ এর প্লেয়ার তো অনেক। আমার মনে হয় সে র্যান্ডম চিন্তা করতেছে। জিনিয়াস যদি হয়, সে আগে দেখবে যে মার্কেটটা কত বড়। হ্যাঁ, ওই ক্যালকুলেশনে এখন পর্যন্ত মার্কেটে কারা আছে, কি করতেছে, আমি কোথায় টুইস্ট করব, যেহেতু আমার এক্সপার্টিস আছে, আমি মার্কেটে কত পার্সেন্ট শেয়ার নিব। কারণ মার্কেটটা হিউজ, বিকজ আমি যেটা বললাম ভাস্ট, অনেক কনজিউমার, কনজাম্পশনের জায়গার অভাব নেই। সো আমার কাছে মনে হয় যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য জিনিয়াস এন্টারপ্রেনার, কারণ তারা শুধুমাত্র যে আমাকে ইনোভেশন প্রোডাক্ট নিয়ে আসতে হবে ওইটার উপর ডিপেন্ডেন্ট না। তাহলে আমি কোনো এক্সপ্লোর করতে চাই, কোনো বিজনেস রেডি করতে চাই। আমি চালডালে ওয়াসিম ভাইয়ের সাথে একটা রেস্টুরেন্টে কথা বলছি, এমনি কথায় উঠে আসছে, আমাকে একটা বলছে যে আপনি এটা করতে পারবেন কি না, আমি তো জানি আপনার এক্সপার্টিস আছে, আপনি পারবেন। হ্যাঁ আমি পারবো, কেন আপনি পারেন না?
তো আমি তখন আমি বললাম যে আমি 2015-16 দিকে আমি চাল ডালের ডাব বিক্রি করে দেখছি। এটা আমার তখন হাসি দিলাম আমি যে এই ডাব বিক্রি তো ইম্পসিবল, কারণ এখানে কয়েকটা জিনিস কাজ করে ইকোনমিক্যালি। একটা ডাব অনেক ওয়েট, হ্যাঁ। একটা তো ছিল যে আমরা বাজার থেকে সব কিনি, কেন আমি এটা অনলাইন থেকে অর্ডার করব, আমি ফিজিক্যালি টাচ করব, নেগোশিয়েট করব, এটাই কালচার ছিল, এটা আমাদের অভ্যাসই ছিল। অভ্যাসই। এখন তো সবাই চাল ডাল বলেন বা অন্য কোনো কোম্পানি থেকে আমরা অনলাইন থেকে অর্ডার করি, ইউজ টু। তো এইটা আমি একটা মাথায় ছিল যে হ্যাঁ আমরা কেন অনলাইন থেকে কিনবো। দুই নম্বর হচ্ছে ডাবটা কেন কিনবো, ডাবটা আমি বাসার নিচে একটা ঠেলা থেকে পাই। দুই নম্বর হচ্ছে আমি যখন অর্ডার করবো এটা ওয়েটের কারণে তার ডেলিভারি চার্জ অ্যাড করবে। এক তো সে 120 টাকা বা 150 টাকা হোয়াটএভার যে চার্জ করবে, তারপর ডেলিভারি চার্জ অ্যাড হবে। আর ডাবের তো মেইন জিনিস থেকে যেটা লাগবে না সেটা ওজন বেশি। এক্স্যাক্টলি। আমি আসলে আমার একটা পারসেপশন, আমার ফ্যামিলিও বলে যে আমি বাজার ভালো করতে পারি বা কেনাকাটা, এটা একটা স্কিল সবার নাই, আমার তো নাই। আমি এটা কিভাবে করি যে বোম্বে লিচুগুলো ছিল না, 1600 টাকা কেজি, 1600 টাকা কেজি। আমি তখন একটা ওকে একটু শেকি মোডে নেওয়ার জন্য যে হ্যাঁ ও যাতে আমার সাথে একটু ইয়ে করে, নেগোসিয়েশনের জায়গায় আসে। অনেক সময় ফিক্সড ভাই আপনি নিলে নেন, নালে নাই। তো আমি একটা ধরি, জিজ্ঞেস করি যে এটা কত, আপনি 1600 টাকা বলছেন, কেজিতে কয়টা আসবে, 100টা? হ্যাঁ, তাহলে কেজি ধরলাম এক্সাম্পল বুঝলেন 16টা, তাহলে এইটার দাম কত, 100 টাকা। এইটা কি 100 টাকা হতে পারে? আপনি কোয়ান্টিফাই করে দিয়েছেন, ইউনিট প্রাইস বের করে ফেলছেন। এক্স্যাক্টলি। 100 টাকা এটা তখনই সে হয় একটু শাই হয়ে গেল বা এখন কি করবো, আচ্ছা একটু কম দিয়ে, হ্যাঁ একটু কম দিয়ে, এই মানে একটু বিব্রতকর অবস্থা ফেলানো। তো আমার কথা হচ্ছে ডাবের ওই প্রাইস ছিল, আপনি মার্কেটটা ক্রিয়েট করছেন, দ্যাটস আমি আজকে ডাব আপনার অনলাইন থেকে কিনি, হ্যাঁ, বা অন্য অনলাইন থেকে কিনি, ক্রিয়েটটা করছেন আপনি, পাবলিককে শিখাইছেন তো। এক্স্যাক্টলি। সো মার্কেট তো আগেই ছিল, কিন্তু ধ্যান ধারণা আপনি চেঞ্জ করে দিচ্ছেন। ইউ আর দ্য জিনিয়াস এন্টারপ্রেনার, রাইট? হ্যাঁ, তো উনি খুশি হয়ে গেছে, যাই না। তো আমি চাই যে এই ধরনের এন্টারপ্রেনারকে ইনভেস্টমেন্ট করা। সো আপনি যেটা বলেন যে কপি কনসেপ্ট হোক বা যেটাই হোক, মার্কেট ভাস্ট, হ্যাঁ, কে সেল করতে পারে সে হচ্ছে রিয়েল জ্যাম, রাইট? কে মার্কেট থেকে শেয়ার নিতে পারবে, রিয়েল এন্টারপ্রেনার। ট্রু ট্রু। মার্কেট যতই প্লেয়ার থাকুক না কেন, এইখানে আমাদের ভিসির কিছু আছে, ওই যে বললাম যে বাইরের অ্যাডাপ্টেশন নিয়ে, বাইরের নলেজ নিয়ে এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করে, ইটস রং আইডিয়া। কারণ আমার দেশের যে কালচার, আমার দেশের যে এন্টারপ্রেনার, আমার দেশের যে রিসোর্স, আমি রিসোর্স অনুযায়ী কাজ করব। তো আমি কম্পেয়ার করার দরকার নেই। আমার এই এগ্রিকালচারে আমার ইউনিকর্ন বানাবে, তাকে সময় দিতে হবে। এগ্রিকালচার না, আই থিঙ্ক আমাদের দেশে অনেক দূর যাওয়া সম্ভব। এক্স্যাক্টলি। এখানে এখন পর্যন্ত আমার মনে হয় আই থিঙ্ক 20% কাজ করা হয়েছে, 80% আনট্যাপড। আপনারা কোন কোন ভাবে একটা স্টার্ট আপের সাথে ইনভলভ হন, অ্যাপার্ট ফ্রম গিভিং দেম মানি, আর কি টাকা বাদে কোন কোন দিকে ইনভলভ? ওকে, ভিসির যদি ইথিক্যাল বলি বা পলিসি বলি, আমার মনে হয় যেটা ইনভেস্টমেন্ট ফার্স্ট প্রায়োরিটি। কারণ কথা হচ্ছে ইনভেস্টমেন্ট করার সাথে সাথে কিছু রিকোয়ারমেন্ট অ্যারাইজ হয়, হ্যাঁ। যেমন যে এন্টারপ্রেনার আছে সে হয়তো জানেই না তার লিগ্যাল কী ধরনের ডকুমেন্টেশন রেডি করতে হবে। দুই নম্বর হচ্ছে তার যে কোম্পানি আছে, কোম্পানির পরে হয়তো কিছু সাব প্রোডাক্ট তৈরি করতে হয়, এই প্রোডাক্টের সাথে ভ্যাট, ট্যাক্স বা আদার্স কিছু ইস্যু থাকে কিনা। তিন নম্বর হচ্ছে ফার্দার ইনভেস্টরের জন্য রেডি করা, আমি করব না আরও কোনো ইনভেস্টর আসবে, এটার জন্য রেডি করা। চার নম্বর হচ্ছে তাকে এমন এমন রিসোর্সের কাছে পরিচয় করে দেওয়া যে সে নট অনলি যে ইনভেস্টমেন্ট করবে, তাকে লিঙ্কেজও দিবে সেলস বা আদার্স ইস্যুতে। এটা ডিপেন্ড করে যে কোনো বিজনেস টু বিজনেস ভ্যারি করবে আর কি। তো ইনিশিয়ালি এই কনসেপ্টগুলো থাকে। তো যখন একটা এন্টারপ্রেনারকে আমরা ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্ট করার সাথে সাথে দেখি তার প্রবলেমগুলো কোথায়, লিমিটেশনগুলো কোথায়। তার কমিউনিকেশনের জায়গায় থাকতে পারে যে হ্যাঁ তুমি এই জায়গায় টিউনিং করে কথা বলো, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এই ইনভেস্টরের সাথে কথা বলতে পারো, তোমার বিজনেস মডেলটা কী। এই একটা কোশ্চেনের জায়গায় আমি কিন্তু কয়েকটা আনসার দিতে পারবো। পারফেক্ট ভিসি খোঁজা, হ্যাঁ, পারফেক্ট ভিসি ফর মি অ্যাজ এ এন্টারপ্রেনার কী হতে পারে। আমার বিজনেস হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই, আমার বিজনেস হচ্ছে হেলথ কেয়ার। ওকে, হ্যাঁ, হেলথ কেয়ার আরও ডিপ ড্রাইভ করা যায়, যে ল্যাব টেস্ট করে অনেকে হচ্ছে কি যেন বলে রিপোর্টিং করে, আবার টেলিমেডিসিন আছে, অনেক ধরনের আছে, নার্সিং সার্ভিসও দেয়। এখন আমার কথা হচ্ছে যে আমি একটা ফান্ড রেজ করবো সিড লেভেলে। হ্যাঁ, সিড লেভেলে। আমি এখন ভিসি খুঁজতেছি, র্যান্ডম ভিসির কাছে গেলাম, আমি বাংলাদেশে কি ভিসি আছে সব সার্চ দিলাম, সবার কাছে গেলাম, কেউ অ্যাপ্রোচ অ্যাকসেপ্ট করলো ভালোভাবে, কেউ পোলাইটলি ডিনাই করলো, এরকম চলছে। তো আমার কাছে মনে হয় যে আমার যে এক্সপিরিয়েন্স, আমার কথা হচ্ছে তুমি তোমার বিজনেস যেই রিলেভেন্ট
প্রজেক্ট নিয়ে কাজ করছে বা রিলিভেন্ট সেক্টর নিয়ে কাজ করছে, ওই রিলিভেন্ট আর কোনো ইনভেস্টর আছে কিনা এবং তার হিস্টোরি চেক করা, সে কি ওই ধরনের ইনভেস্টমেন্ট করছে কিনা যেটা হেলথ কেয়ার বা আমার এই সেক্টরের সাথে খুব ক্লোজ হয়, দেন তুমি তার কাছে যাও। তাহলে মেন্টালিটি ম্যাচ করবে, দুইটা জিনিস হবে, মেন্টালিটি ম্যাচ করবে, সে হয়তো ইনভেস্টমেন্টের জন্য আগ্রহ হয়ে যাবে। যেখানে 99% ডিনাই করে ফেলে, ওটা 1% 100% কনভার্ট হয়ে যাবে ওই ইনভেস্টরের কাছে যাওয়ার কারণে। আমি ধরলাম 90% ক্লোজ। তো এখন যে তার সাথে জিনিসটা হবে যে তার তো নলেজ এখানে অনেক বিল্ড আপ হয়ে গেছে, যেহেতু সে হেলথ কেয়ারে ইনভেস্টমেন্ট করছে, তাই না? সে সেক্টর ধরে ধরে ইনভেস্টমেন্ট করছে হেলথ কেয়ারে, সে জানে এখানে কি ধরনের এক্সপার্টিস থাকতে পারে এবং এই বিজনেসটাকে এখান থেকে কোথায় নিয়ে যাওয়া যায়। বাংলাদেশে না, এটা ইউএসও করা যায়, এটা ইন্ডিয়াতেও করা যায়, বাইরের দেশের ভিসির কাছেও যেতে পারি যারা মেডিকেলে আছে। সে ওই ফিল্ডটা সম্পর্কে এক্সপার্ট এবং যখনই সে ইনভেস্টমেন্ট করবে, নট অনলি তার টাকাটা ঢুকতেছে কোম্পানিতে, তার ভ্যালুগুলো ঢুকতেছে। দ্যাট ইজ দ্য মোমেন্টাম যে একটা এন্টারপ্রেনার বা একটা স্টার্ট আপ পিক করবে। বুঝতে পারছি। আপনাদের কি তার মানে বেশিরভাগ যেসব আপনাদের অ্যাপ্লিকেশন আছে বেশিরভাগই আপনাদের ম্যান্ডেটে না, মানে বা না ম্যান্ডেটেড না, ঠিক আমি যেটা বললাম, আমাদের যেটা প্রবলেম হয় যে ভালো এন্টারপ্রেনার আমরা পাই না। ওকে, হ্যাঁ, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। বিকজ এট দি এন্ড অফ দ্য ডে আইডিয়া তো ভালো হইতেই পারে, বাট ওই আইডিয়াটা যে তোমার মধ্যে ক্ষমতা আছে কিনা আইডিয়াটার ওই জায়গায় নিয়ে যাওয়ার, ওইটা আপনারা বেসিক্যালি দেখেন। ট্রু, কারণ ওইখানে আমাদের একটা ট্র্যাকশন আমরা দেখতে চাই, কারণ তার এক্সপিরিয়েন্সটা কোথায় ওইটা আমাকে বের করতে হবে। ওকে, আমি একদম আইডিয়া স্টেজে তাকে আমি মানে আমি তো মানে গড বা কোনো স্পিরিচুয়াল কোনো ধরনের জিনিস নাই যে আমি তাকে দেখে সেন্স করতে পারবো। সে আমার সাথে খুব ভালো কথা বলতেছে, খুব খুব সুন্দর পোলাইট, তার ভিতরে কি চলতেছে এটা আমি বলতে পারবো না। আফটার ইনভেস্টমেন্ট সে ডিনাই করবে, এবং আমি এটা অনেক ধরনের এন্টারপ্রেনার থেকে পাইছি, মানে যে খুব সুন্দর কথাবার্তা বলতেছে, আফটার ইনভেস্টমেন্ট সে তার সময় নিয়ে খুব ব্যস্ত। সো এই টোনগুলা ভালো এন্টারপ্রেনার যারা আমাদের কাছে আসতো, ওরাও এইটার মানে শিকার হয় যে আমরা তো জানি যে এই জিনিসটা তুমি হয়তো এই কাজটাই করবা, তার মেন্টালিটি ভালো ছিল হয়তো, তো প্রিডিক্ট করা যায় না। দ্যাটস আমরা ওই যে এক্সপিরিয়েন্সের যে কালচারটা বিল্ড আপ করে ফেলছি। ডু ইউ থিংক প্রিভিয়াস ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ফরেন এডুকেশন ম্যাটারস এখানে? নো, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারবো যে কিছু ভিসি আছে যারা ফরেন এডুকেশনকে বেশি প্রায়োরিটি দেয়, বিকজ অফ মনে করে যে বাইরে থেকে আসলে তার মেন্টালিটি ভালো থাকবে বা একটা সার্টেন পেডিগ্রি থাকবে, বা ওই ছেলে একটা সার্টেন ইয়ে পার করে সার্টেন এক্সাম পার করে ওই ভিতরে গেছে, সো কিছুটা ছাটাই হয়েছে। না, আমি কয়েকটা জিনিস আর একটু ডিপ ড্রাইভ করি। একটা হচ্ছে যে ওই বাইরে গেছে, দ্যাট মিনস তার কমিউনিকেশন স্কিলটা ভালো। 2 নম্বর হচ্ছে সে ম্যাচুরিটি গ্রো করে ফেলছে, কিন্তু ভার্সেটাইল মানুষের সাথে চলাফেরা করছে, আইডিয়া এগুলো এখানে নিয়ে আসছে। কারণ আমরা জানি যে বাইরের দেশে কিছু সুন্দর সুন্দর আইডিয়া আছে, এগুলো নিয়ে আসলে আমাদের দেশে কিন্তু অ্যাডপ্ট করা পসিবল। অনেক আইডিয়া আছে। সো এই 3টা জিনিস কিন্তু তার মাথায় অ্যাজ এ ম্যান্ডেট হিসেবে কাজ করে, নট অল ভিসিস। হ্যাঁ, তো তখন দেখবে যে ওটা বাইরে থেকে আসছে, ওটা একটা সিভির একটা ক্রাইটেরিয়া হয়ে যায় অ্যাসেসমেন্টের। হ্যাঁ, এটা মানে এক্সেপশন, কয়েকটা ভিসি ম্যান্ডেটটা আছে, কিন্তু এটা আমার মনে হয় যে নট নেসেসারি আমাদের জন্য। একটা টিপিক্যাল এন্টারপ্রেনার আপনাদের সাথে যোগাযোগ করা থেকে টু গেটিং ফান্ডেড, ইফ এভরিথিং গোজ ওয়েল, এই প্রসেসটা কতদিন লাগে? আমি ওভারঅল ইনস্টিটিউটের কথা যদি বলি, নট আমি যে কোম্পানি রিপ্রেজেন্ট করি, আমি ওভারঅল যদি বলি যে একটা ভিসি কিন্তু অনেক ধরনের অ্যাসেসমেন্ট করে, রিগোরিয়াস অ্যাসেসমেন্ট, যেটা ব্যাংক করে আপনাকে ডকুমেন্ট দেবে, সাইন আপ করবেন। সরি, ব্যাংকের কথা আমি বলছি না, সব ইনস্টিটিউটে কাজ করে এক্সেপ্ট ভিসি। তো ভিসিস বা আদার্স যারা অ্যাঞ্জেল ইনভেস্টর আছে, ওরা একটা কনসেপ্ট নিয়ে কাজ করে, যেটা আমি খুব হাই রিস্ক নিচ্ছি, আমার অ্যাসেসমেন্টে ওরকমই হবে। হ্যাঁ, সো আমাকে ইকুইটি দিচ্ছে, আমি তার সাথে ম্যাচ করে চলবো। ইকুইটি মানে কি, আমার শরীরে একটা পার্ট আমি দিয়ে দিচ্ছি, আমি স্টার্ট আপ হিসেবে চিন্তা করি। সো তার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করবে কিনা, তার সাইকোলজি ম্যাচ করবে কিনা, আমি বললাম যে তার অ্যাটিটিউড চেঞ্জ হবে কিনা, অনেক কিছু থাকে অ্যাপার্ট ফ্রম দ্য ফিনান্সিয়াল ট্র্যাকশনের দিকে বা ব্যবসা এক্সপানশনের দিকে কী ধরনের কাজ করে। সো যেটা কথা ছিল যে টিপিক্যালি আমরা কী ধরনের অ্যাসেসমেন্টে যাই, তো ওই ধরনের লিগাল ডকুমেন্টস বা আদার্স যে পলিসি, কোম্পানির ভ্যালুয়েশনস, তার অ্যাসেসমেন্ট, আবার অডিট অ্যাসেসমেন্ট, এই সব কিছুর পিছনে 1 থেকে 3 মাস লাগে। ওকে, মিনিমাম 1 মাস, ম্যাক্সিমাম 3 মাস। আরো ফাস্ট ট্র্যাক সিস্টেমে আরো এক্সেপশন কেসে, যেমন অনেক সময় তারা কনফিউজ এই আইডিয়াটাকে পিক করবে কি করবে, কারণ ফিউচারিস্টিক অ্যাসেসমেন্ট হয়। সো ওরা একটু সময় নেয়, ডকুমেন্ট নিয়ে বসে আছে, এই এক্সপার্টিস তো দেখায়, টেক টাইম, ইয়ার্স, 8 মান্থ এরকম হতে পারে। বুঝতে পারছি। ইউ গাইজ অনলি ইনভেস্ট ইন স্টার্টআপস, নট এসএমইস, রাইট? ওকে।
বিকজ এইটা একটা অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। আই থিঙ্ক অনেকেই আমি দেখছি যে এসএমই ওনার্স হয়তো একটু অন্য ধাঁচের এসএমই, বাট স্টিল এসএমই নানদেলেস, ওরা ইনভেস্টর সিক করতেছে বা ওরা ভিসি ইয়ে করতেছে, অ্যান্ড দে অলসো কমপ্লেনিং যে আমাদের ভিসি আমরা ইনভেস্টমেন্ট পাচ্ছি না। সো এটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছিল যে ইজ ইট জাস্ট ফর স্টার্টআপস? আমাদের দেশের কনটেক্সটে কিন্তু এসএমইসি কিং। হ্যাঁ, তো আমি এটা বাইরের কালচার যদি ধরি যে হ্যাঁ স্টার্টআপ হাই গ্রোথ, গুগল, অ্যাপেল, টেসলা হাই গ্রোথ, সো ওই দেশের কনটেক্সট যদি আমি এখানে অ্যাডপ্ট করার চেষ্টা করি আমার একটু ডিফিকাল্টিস হবে, কারণ আমি হাই মানে রিটার্ন পাচ্ছি না, দেন ভিসিসি ডিমোটিভেট হয়ে গেছে, সে আর ফার্দার ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না, সো মার্কেট বিকাম কনজারভেটিভ। এটা করা যাবে না। আমার পারসেপশন হচ্ছে এসএমই যে অন্যভাবে চিন্তা করে, যেটা আপনি বলছেন যে হ্যাঁ সে এসএমই কিন্তু সেটা টিউনিং করতেছে তার বিজনেস মডেলটাকে হাই পটেনশিয়াল গ্রোথ কোথায় নিয়ে যাওয়া যায়, তার বিজনেস মডেলটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছে। এইটা ক্লিয়ার হওয়ার আগে আমি একটু শেয়ার করি যে এসএমই আর স্টার্টআপটা কি। এসএমই হচ্ছে তার ট্রেডিশনাল ব্যবসা থাকবে, তার গ্রোথ থাকবে 1 times 2 times, স্টার্টআপ হচ্ছে 10 times, হাই গ্রোথ 20 times। ওই যে আমরা গ্রাফে যেটা বলি এক্স্যাক্টলি, এসএমইটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড়, আমাদের ইকোনমিটাই কিন্তু মূলত এসএমইর উপরে। স্টার্টআপের ক্ষেত্রে কয়েকটা কোম্পানি আমাদের এখন পর্যন্ত ইকোনমিতে হিট করতে, যেমন বিকাশ নগদ বা আদার্স যারা আছে কাজ করতেছে, কিন্তু যেহেতু আমাদের এটা ব্যাকবোন, আমরা এটাকে নেগেটিভ ভাবে বা আমরা ডিমোরালাইজ করতে পারি না। তো আমাদেরকে এখানে কাজ করতে হবে অ্যাজ এ ভিসি হিসেবে। হ্যাঁ, আমি সব এসএমইতে কাজ করতে পারবো না, কারণ আমি একটা ছোট এক্সাম্পল দিই। আমাকে যদি বলে যে আমি ভাইয়া আমি একটা মুরগির ফার্ম করি, আমাকে ইনভেস্টমেন্ট করবেন? হ্যাঁ, এরকম হয়। ময়মনসিং থেকে আমাকে একটা লোক ফোন দিচ্ছে যে আমি ইনভেস্টমেন্ট চাচ্ছি, কি করা যায়? ও ফোন দেওয়ার বলার সাথে সাথে আমার মাথায় কাজ করছে যে পোলট্রি ইন্ডাস্ট্রি কয়টা আছে বাংলাদেশে? গেস 10 লাখ, 15 লাখ। 10 লাখ 15 লাখ থেকে আমি আলাদা করে ওনাকে কেন টাকা দিব? রাইট। হ্যাঁ, সো কোশ্চেনটা এখানে চলে আসে। সো এসএমই হোক, কিন্তু আপনাকেই চেঞ্জ করতে হবে আমার মেন্টালিটি, বা আমাকে কনভিন্স করতে হবে যে আমি কিন্তু ডিফারেন্ট, আমার অপরচুনিটি এখানে অনেক আছে। হ্যাঁ, আমি বেঙ্গল মিট বা আদার যে মিট ইন্ডাস্ট্রিতে আছে, সবাই তো মিট নিয়ে কাজ করে। আমরা আমাদের আশেপাশে বাসায় তো দোকানে দেখি যে মিট কাজ করতেছে। কেন বেঙ্গল মিটটা আমরা চিনি? কারণ সে তার কোম্পানি প্রোডাক্টটাকে ব্র্যান্ড করতে পারে। রাইট। এইটা একটা ভিসির জন্য ভালো। ও সো ওকে, সো ব্র্যান্ড বা যদি হাই পোটেনশিয়াল থাকে কোনো এসএমইর, সো দ্যাট ইজ অলসো ম্যান্ডেটরি। রাইট, এটা হওয়া উচিত। আমি এটা সাজেস্ট করবো বাংলাদেশের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। রাইট। সো আমার মনে হয় প্যারালালি কাজ করা উচিত, কারণ আপনার ভিসিকেও যদি বাঁচিয়ে রাখতে হয়, তারও তার স্টেডি কোনো কিছুর দিকে একটু ইনভেস্ট করতেই হবে। বুঝতে পারছি। এখানে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল যে, অ্যান্ড আই কুড বি রং, ইউ ক্যান কারেক্ট মি, আমরা দেখি বাইরের দেশে যখন কোম্পানিজ বা এঞ্জেল ইনভেস্টর ধরেন বা ভিসিস থাকে ধরেন, ওরা যখন ইনভেস্ট করে দে আস্ক ফর লোয়ার পার্সেন্টেজ। বাংলাদেশে এটা আমি যতটুকু দেখছি, ওই সেম মানির জন্য দে আস্ক ফর হায়ার ইকুইটি। সো এইটা ফ্রম আ অন্টারপ্রেনার সাইড, এটা আমার যত হায়ার ইকুইটি দিব তত আমার ফিউচারে ওটা আমার মানে ক্যাপড হয়ে গেলাম, রাইট? আমি ফিউচারে আরো টাকা কম তুলতে পারবো। সো ডু ইউ থিঙ্ক এইটা কি অ্যাকচুয়ালি ট্রু, এবং ডু ইউ থিঙ্ক যদি ট্রু হয় এটা কি অ্যাকচুয়ালি হার্ট করে? ডেফিনেটলি, কারণ আপনি যখন ফার্দার ইনভেস্টমেন্ট রেজ করতে যাবেন, ওই ইনভেস্টর কিন্তু আপনার এই পুরনো হিস্ট্রি বা ট্র্যাক চেক করবে অবশ্যই। যখন দেখবে যে আপনি অনেক বেশি স্টেক দিয়ে দিচ্ছেন, অনেক বেশি এখানে ক্লজ দেওয়া আছে, বা ক্লজের ভিতরে এমন এমন ক্লজ দেওয়া আছে যেটা আমার পছন্দ না, দেন ওই ইনভেস্টর আসবে না বা আমি যাব না। তো এইটার কারণে কি হবে, সে ফার্দার ইনভেস্টমেন্ট রেজ করতে পারছে, কোম্পানি কলাপস। এইটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আর্ন এডুকেশন, ভিসিস এবং এন্টারপ্রেনার ক্ষেত্রে দুজনে কিন্তু এডুকেশনের গ্যাপ আছে। তারও তো এট দি এন্ড অফ দ্য ডে বেশি স্টেকস নিয়ে কোনো লাভ হইল না। এক্স্যাক্টলি। আপনি জিরো যে জায়গা আছে ওখানে স্টেক নিয়ে কি করবেন? কথা মেক সেন্স। এখানে আমার মনে এটা একটা টার্ম আমি যদি দিই, ডিল স্ট্রাকচার, পারফেক্ট ডিল স্ট্রাকচার এটা স্টার্টআপের ক্ষেত্রে অনেক বড় জরুরি। যেমন এখানে কিছু অর্গানাইজেশন কাজ করতেছে, যেমন অরেঞ্জ কর্নার বা বিওএলসি, দেন এক্সিলেট বাংলাদেশ। আমি এক্সিলেট বাংলাদেশে মেন্টর হিসেবে কাজ করি। সো এই জায়গায় আমি সাজেস্ট করবো যে যারা স্টার্টআপ নিয়ে চিন্তা করতেছে বা কাজ করতেছে, তাদেরকে এখানে পার্টিসিপেট হওয়া উচিত। পার্টিসিপেট হলে যেটা হবে, ওদের যে এক্সপার্টিস আছে, ট্রেনার বা আদার্স যারা রিসোর্স আছে, ওরা কিন্তু এই ডিল স্ট্রাকচার বা ক্লজ কী ধরনের টার্মস হতে পারে এগুলো গাইড করবে। দেন আমি এখানে সিকোয়েন্সটা বলি যে
যখন ওই এন্টারপ্রেনার বুঝে যাবে যে আমি এই জায়গায় আমার গ্যাপ ছিল, আমি এইটা করতে পারতাম, দেন সে একটা ভিসির সাথে পার্সিউ করতে পারবে। দেখেন ভাই, আপনি আমাকে ইনভেস্টমেন্ট করলেন, আমার 50% স্টেক যদি নিয়ে যান, আমি এটা পরবর্তীতে আরেকটা ইনভেস্টরকে আমি রিচ করতে পারতেছি না, বা তাকে আমি অ্যাপ্রোচই করতে পারতেছি না, সে আমার এটা দেখে বলবে যে ভাই সরি, হ্যাঁ স্টেকই নেই, কি বুঝবা কি কি করব। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি তো আপনাকে এক্সিট দিতে পারছি না, আপনি আপনার টাকা দিয়ে আপনি তো বসে আছেন, সারা জীবন বসে থাকবেন। সো তখন সে এই জিনিসটা তাকে দিতে হবে নলেজে। 2 নম্বর জিনিসটা হবে ভিসির। আমি যেটা ফার্স্ট বলছিলাম যে ওদের কিছু জায়গায় ট্রেনিং বা লিমিটেশন আছে, যারা এই ডিল স্ট্রাকচারের ক্ষেত্রে কাজ করতে পারে। যেমন অনেক ধরনের মডেল আছে, যেমন সেফ নোট আছে, কনভার্টেবল নোট আছে, অনেক ধরনের জায়গা আছে যেটা ইনভেস্টরকেও সেভ করবে, ইনভেস্টরকে ক্লসে নিয়ে আসতে পারবে, বা এই যে হাই অ্যাকুইজিশন স্টেক, এই জায়গাগুলো থেকে গ্যাপ করতে পারবে, যে হ্যাঁ আমি এটা আমার সিকিউরিটি ইনসিকিউর মনে হচ্ছে, আমি এইভাবে করতে পারি, বা সিকিউরিটি দরকার, আমার এইভাবে কাজ করা যায়। সো এইটা একটা ব্যালেন্স করা পসিবল। হ্যাঁ, যদি একটা পারফেক্ট জায়গায় আসতে হবে, বেশি হয়ে গেলে আবার অসুবিধা, কম হয়ে গেলে আবার অসুবিধা, ক্ষতি হয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু বোথ পার্টি আপনার এডুকেশন দরকার। সো এটা ডিল স্ট্রাকচারের জায়গায় দরকার কাজ করা। গভর্নমেন্টের অনেক ধরনের ইনিশিয়েটিভ আছে, প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো কাজ করতেছে কাজ, তো এগুলোতে আমি বলবো যে পার্টিসিপেট করা উচিত। হ্যাঁ, আপনাকে প্রিসিড থেকে করেন না সিট থেকে? সিট থেকে করেন। সো সিডে আপনাদের ইউজুয়াল কত ইকুইটি আপনারা এক্সপেক্ট করেন? মানে এটা অন অ্যাভারেজ, আই নো ইট উইল ভ্যারি, বাট আমি জাস্ট টু গিভ এন আইডিয়া টু দ্য, মানে যারা আছে। আমাদের ম্যান্ডেট বা আমাদের পলিসিতে বলা আছে আমরা 1% থেকে শুরু করে আমরা 49% মধ্যে শেয়ার নিতে পারি। সো এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এখন যদি বিকাশের কথা বলে, বিকাশে আমি যেই টাকাটা দিব সেই টাকা দিয়ে হয়তো আমি একদম হয়তো 0.025% শেয়ার নিতে পারি। সো এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কিন্তু আমাদের পলিসি হচ্ছে আমরা ম্যাক্সিমাম 49% নিতে পারি, কারণ ওই 51 থাকবে হয়ে গেলে তো তাইলে আর হইল না, তখন আপনি চালাতে হবে। অনেক ইয়াং স্টুডেন্টস আছে, ইয়াং ইন্ডিভিজুয়ালস আছে যারা এখন স্টার্ট আপে আসতে চাই, বাট প্যারেন্টসরা একটু দ্বিধাবোধ করে, রাইট, যে না তুমি চাকরি করো, অর স্টার্ট আপ ইজ এ রিস্ক। ওদের জন্য হোয়াট ইজ দ্য ভিসি মেন্টালিটি সে? ওয়েল, আমি সাজেস্ট করবো যে কোনো ইনিশিয়েটিভ নেওয়ার আগে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। অ্যান্ড ফ্যামিলি সবসময় আনসিকিউর থাকে বাচ্চাকে নিয়ে, যে আমার ছেলেটা হয়তো একটা জব করবে, প্রাইভেট জব করুক, সরকারি জব করুক, ফার্স্ট প্রায়োরিটি তো সরকারি জব করে, আমার ছেলে একটা জব করে সেটেল হয়ে যাক, হ্যাঁ স্বাভাবিক, রিস্কটা কেউ নিতে চায় না। কিন্তু অ্যাজ এ এন্টারপ্রেনার তাকেই বের হয়ে আসতে হয়, ফ্যামিলি বাধা থাকবে। এখন পর্যন্ত যারা আসছে খুব কম ফ্যামিলি আছে সাপোর্ট দিছে। সো আমি এটা বলবো যে তাকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে আমার সাজেশন হবে যে এক্সপিরিয়েন্সটা নেওয়া, যেটা হবে যে অনেক এন্টারপ্রেনার আছে খুব প্রফেশনাল হওয়াটাই উচিত। কিভাবে 1 থেকে 2 বছর একটা কোম্পানিতে জব করা, ওই ফাউন্ডারের সাথে চলাফেরা করা, দেন আমি বুঝে যাই যে কি ধরনের লিমিটেশন থাকতে পারে আমার। দেন আমি যদি ড্রাইভ করি তাহলে ওই লিমিটেশনগুলো আমি অ্যাভয়েড করবো, তাহলে আমার সময় টাকা সব সেভ হবে। সো আমি এটা বলবো যে এক্সপিরিয়েন্স না, এটা আপনার একটা ইনভেস্টমেন্ট, 2 ইয়ার্স অ্যাটলিস্ট কোনো জায়গায় জব করা উচিত, ওই এক্সপার্টিস নেওয়া উচিত। বা আমি যে সেক্টর নিয়ে কাজ করতে চাই, হেলথ কেয়ার, ল্যাব টেস্ট, আমার ল্যাবে আমি ইন্টার্ন করলাম সামহাও। সো এইভাবে ওইখানে নট অনলি যে ওইখানে রিসোর্স আমি পাচ্ছি, আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, এইটা করা উচিত। যারা ভাবতেছে যে মানি ইজ দ্য ব্যারিয়ার, আমি ভিসি আমাকে টাকা দিলে না আমি বিজনেস করব, ভিসি টাকা দিতেছে না, আবার ভিসি টাকা ছাড়াও আমাকে ট্র্যাকশন চাচ্ছে, তা আমি এখন ট্র্যাকশন কিভাবে দিব? সো এদের ক্ষেত্রে হোয়াট উড ইউ সে? কমন থিং, মানি আমার কাছে মনে হয় ব্যারিয়ার না। আপনি যদি স্কেলেটন ধরেন একটা কোম্পানির জন্য, মানি ওয়ান অফ দ্য পার্ট। হ্যাঁ, আপনার ডান হাতটা নাই, বাকি সব শরীর সচল, আপনি কাজ করতে পারবেন না। যারা পারে না তারা পারবেই না। হ্যাঁ, আমি এটা বলি যে আমি যে সেক্টরে কাজ করতেছি, চাকরি করতেছি, কোচিং কাজ করতেছি, অ্যাডভাইজার হিসেবে আছে অনেক কোম্পানিতে, আমি অ্যাজ এ ছোটোখাটো ইনভেস্টর হিসেবে কাজ করতেছি, আমি অনেকগুলো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছি। সো আমার যেটা ইচ্ছে যে আমি যেহেতু যে সেক্টর নিয়ে কাজ করতেছি ওইখানে আমার এক্সপার্টিস গ্রো করা, আমার জন্য বাইন্ডিংস যাতে কোনো কিছু না থাকে। দ্যাট সিমিলার কেস আমার এন্টারপ্রেনার হচ্ছে, আমি চাচ্ছি যে ওই ব্যবসাটা করতে, আমার টাকার জন্য হচ্ছে না, হ্যাঁ, দ্যাট মিনস আপনাকে দিয়ে হবে না। তো আমার কথা হচ্ছে আমি যেটা পারি আমার এটা করে দেখাতে হবে। সো আমার একটাই কথা হচ্ছে যে আমি করে আসছি, আমি পারি, আমি করবো। সো এন্টারপ্রেনারের ওই সেন্সটা কাজ করতে হবে যে আমি পারবো। এরপরে যে কথাটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ভিসি তো চাচ্ছে ট্র্যাকশন। কারণ আপনি যখনই চিন্তা করবেন যে এফোর্ট দিবেন যে হ্যাঁ আমার অ্যাটলিস্ট 1 লাখ টাকা, অ্যাটলিস্ট 1000 টাকা একটা প্রোডাক্ট সেল করতে হবে, 1000 টাকা মানে একদম সিম্পল একটা টার্গেট, তো এটা ফিল আপ আমি করতে পারি, তখনই আপনার মাইন্ডটা
গ্রো করবো যে হ্যাঁ আমি এখন 2,000 টাকা 5,000 টাকা যেতে পারবো। সো আপনি ওই ব্যবসার যে জিনিসটা ট্রেনিং করা শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, যখনই আপনি বলবেন যে আমার আইডিয়াতে আছে আমার টাকা দেন, এটা ভিসিরা ডিমোটিভেট করে। যখনই আপনি বলবেন যে আমি অলরেডি একটা ট্র্যাকশন করছি, আপনার ফিগার বলার দরকার নেই যে আমি ট্র্যাকশন করছি, আমি চেষ্টা করতেছি, আমার আইডিয়াটা এইভাবে, এটা এখানে যদি আমি ছোটো একটা ইনভেস্টমেন্ট পাই আমি হয়তো এখান থেকে ড্রাইভ করে নিয়ে আসতে পারবো। মানে আপনারা দেখেন যে সে তার লিমিটেড রিসোর্স দিয়ে কতটুকু করতে পারছে, রাইট, সেটার উপর আপনারা বেসিস করেন যে তাহলে আমি টাকা দিলে কি করে আমি আমার ওই প্যারামিটারের ভিতরে তাকে সেট করা থাকে যে তার চেষ্টা শক্তি কত বড়, ওইটা আমি অ্যাসেস করবো কিভাবে। ট্র্যাকশনটা কি মূলত এইটাই বলা হয়। অনেক সময় আমরা চিন্তা করি যে হ্যাঁ 1 কোটি টাকার ট্র্যাকশন কিনা, ওইটার থেকে বড় হচ্ছে তার চেষ্টা করছে কিনা। বুঝতে পারছি, ট্র্যাকশন বলতে জাস্ট নট জাস্ট ইউজার্স অর নাম্বারস, বাট কতটুকু নিডল নড়াইছে সে। সার্ভিস বেসড বিজনেস না প্রোডাক্ট বেসড বিজনেস, হুইচ ডু ইউ থিঙ্ক ভিসির কাছে আরো বেশি ইন্টারেস্টিং? ওকে, প্রোডাক্ট বেসটা বেশি ইন্টারেস্টিং, কারণ প্রোডাক্টটা এক্সিট করে এবং হাই গ্রোথ পোটেনশিয়ালিটি হয় রাদার দ্যান সার্ভিস। ওকে, সো সার্ভিসটা আমাদের কাছে মনে হয় যে একটু স্টেডি হবে, এটাও গ্রো করবে স্টেডি হবে, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয় এক্সিটটা অনেক বেশি পাওয়া যায়। ওকে, সো ভিসির জন্য খুব কনভিনিয়েন্ট হয় প্রোডাক্ট বেসড কোম্পানিজ, বিকজ ওটার পোটেনশিয়াল অনেক হাই হয় আর ফাস্টও হয় আই গেস। সো থ্যাংক ইউ ভাই, ইট ওয়াজ খুবই ভালো লাগলো কথা বলতে। ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমরা আবার বসবো, অন আরো ডিপ ডাইভ করবো অন ডিফারেন্ট সাবজেক্টস। এটা অনেক বড় একটা সাবজেক্ট, আমরা কিছু কিছু জিনিসই টাচ করতে পারছি। ইনশাল্লাহ আমরা সামনে আরো বসবো। অ্যান্ড হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ আওয়ার শো? থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস নাইস শো। আমার কাছে মনে হয় যে এটা নট অনলি যে জার্নি, এটা একটা বড় অপরচুনিটি ক্রিয়েট হবে, নট অনলি যারা ইকোসিস্টেম আছে ভিসিস এক্সপার্ট, বাট অলসো দ্য এন্টারপ্রেনার্স, তাদের প্রমোশনের ক্ষেত্রেও প্রয়োজন হবে, তাদের অনেক ধরনের স্টোরি আছে তারা কভার করতে পারবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।